রাত 12:03। চারিদিকে নিস্তব্ধতা। ল্যাম্পপোস্টের আলোয় নেশা রাস্তার মাঝখানে 2 হাত ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। 2-1টা গাড়ি এসে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি একদম তার সামনে এসে দাঁড়ালো। আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি থামতেই নেশা দৌড়ে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে ভেতরে বসে পড়ল। সাফার নেশাকে এভাবেই বসতে দেখে দাঁতে দাঁত চেপে বলল, পরটা গিয়ে দাঁড়িয়েও মরার এত সব হয়েছে। সাফারের কথা শুনে নেশা ভরে কুচকে বলল, আরে আমাকে দেখে কি মনে হচ্ছে যে এই অল্প বয়সে আমার মরার ইচ্ছে হয়েছে? তাহলে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? উফ, আর বলবেন না, অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ লিফট দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ওইভাবে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস লিফট দেওয়ার জন্য। আমি তোমাকে কখন লিফট দিলাম? আপনি কিছুকে কম দেখেন? আপনার গাড়িতে বসে আছি আর আপনি বলছেন লিফট কখন দিলাম? এই নামো আমার গাড়ি থেকে। আমি কাউকে লিফট দিতে পারবো না। নামো আমার কার থেকে। প্লিজ এরকম করবেন না। আসলে আমি অনেক বড় বিপদে পড়েছি। পাশে থেকে না বলে বন্ধুদের সাথে সিলেটের চা বাগান দেখতে এসেছিলাম। ভেবেছিলাম কিছুদিনের জন্য হলেও পাপার ওই সিকিউরিটি সেলফ ডিফেন্স থেকে মুক্তি পাবো, কিন্তু এখানে এসেই ফেসে গেছি। আমার বাস মিস হয়ে গেছে, বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভাবলাম পরের বাসে করে ঢাকা যাব, তাই বাস স্ট্যান্ডে এসেছিলাম, কিন্তু কোথা থেকে এসে বদমাইশ চোর আমার পাস ব্যাগ সব চুরি করে নিয়ে চলে গেল। তবুও নিরুপায় হয়ে ওখানেই বসেছিলাম। তখনই কষ্ট থেকে কিছু লোক এসে আমার দিকে বাজে নজরে তাকালো। তাদের থেকে বাঁচতেই এখন আমার লিফটের প্রয়োজন পড়লো। প্লিজ আমাকে পৌঁছে দিন ঢাকা। আমি এখন ঢাকায় যাচ্ছি না। আপনাকে যেতেও হবে, আমাকে পৌঁছে দিলেই হবে। আমি যদি টাকা না চাই তো তোমাকে কি করে টাকা পৌঁছে দিব? সেটা আপনার ব্যাপার। দেখুন, এখন আমি আপনার গাড়িতে বসে আছি, মানে আমি এখন আপনার দায়িত্ব। এখন আপনি কি করে আপনার দায়িত্ব নিয়ে আমাকে ঢাকা পৌঁছাবেন সেটা আপনার ব্যাপার, আমার না। আমাকে শুধু ঢাকা পৌঁছে দিন, তাই। বলেই নেশা বুকের উপর হাত ভাঁজ করে অন্যদিকে তাকালো। সাফার কিছু বলতে গিয়েও থেমে গেল। সত্যি তো, এটা একটা মেয়ের সেলফ ডিফেন্সের ব্যাপার। এত রাতে মেয়েটা যাবেই বা কোথায়? তাই সাফার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নেশার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। গাড়ি তার নিজ গতিতে চলছে। সাফার দাঁতে দাঁত চেপে গাড়ি চালাচ্ছে, কারণ নেশা সেই তখন থেকেই বকবক করে তার মাথা নষ্ট করে দিচ্ছে। আমি নেশা, আপনি? আচ্ছা, আপনি সিলেটে কোথায় থাকেন, কি করেন আপনি? বিজনেস? তা আপনাকে দেখে কিন্তু বিজনেস মনে হয় না, কেমন জানি মাফিয়া মাফিয়া ভাব আপনার চেহারায়, একদম পার পাপার মতো। কেউ নো, আমার পাপা কেউ না, আগে আমার মাফিয়া মাফিয়া মনে হতো। বলেই নেশা হেসে কুটি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? এটা তো মনে হয় না বিয়ে হয়েছে, কারণ আজকালকার হ্যান্ডসাম ছেলেরা আগে ইচ্ছে মতো মেয়ে পটায়, তারপর একটা হাপলা মেয়ে দেখে বিয়ে করে নেয়। তা আপনিও কি মেয়ে পটাচ্ছেন? নেশার কথা শুনে সাফার অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো। তার এই দৃষ্টি দেখে নেশা ভয়ে বলতে লাগলো, ওকে ওকে, বলতে হবে না। বলেই নেশা চুপ করে বসলো। তারপর কিছু একটা ভেবে আবার বলল, আমার কি মনে হয় জানেন তো, আপনাকে দিয়ে মনে হয় পুরো মেয়ে পটেনি, তাই এত রাগ দেখাচ্ছিলাম। এইবার সাফারের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। স্টপ স্টপ দিস ননসেন্স। কত কথা বলো তুমি, মনে হচ্ছে কানের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আমি একাই একটা মেয়ে, আপনার কানে কি করে হরতাল করব? হরতাল করতে তো অনেক জনের দরকার হয়। মুখে আঙুল দিয়ে মিনমিন করে বলল নেশা। সাফার কটকট করে তার দিকে তাকালো। ওকে ওকে, আমি চুপ। এই মুখে কলুপ আটলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মুখে আটকানোর মতো কলুপ নেই। আঙুল দিলে চলবে? ও গড, স্টপ ইট ইডিয়েট। সাফারের ঝাড়ি খেয়ে নেশা চুপ। কিছুক্ষণ দুজনেই নীরব। এমন সময় হঠাৎই নেশা চেঁচাতে লাগলো, স্টপ 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 দ্য কার। এরকম আকস্মিক ঘটনায় সাফার কিছুটা অবাক হয়ে গাড়িটা থামালো। কি হলো? নেশা রাস্তার পাশে একটা দোকান দেখিয়ে বলল, প্লিজ স্টপ, চলুন চা খাবো। আর ইউ ম্যাড? এই ফুটপাথ থেকে এখন আমি চা খাবো? তো কি হয়েছে? শুনেছি এই ফুটপাতের স্টলের টি নাকি সুস্বাদু হয়, চলুন খাবো। ইম্পসিবল, আমি যাব না। আরে চলুন না। বললাম তো যাব না। আরে দূর, চলুন তো।
নেশা জোর করে সাফারকে নিয়ে গাড়ি থেকে নামল। টঙের দোকান থেকে দুজনে চা খেয়ে আবার গাড়িতে উঠে এলো। সত্যি চিটা অনেক সুস্বাদু ছিল, তাই আমার মাম্মামের হাতের কফির কথা মনে পড়ে গেল। চায়ের সাথে তোমার মায়ের কফির কি সম্পর্ক? চায়ের সাথে না, স্বাদের সাথে সম্পর্ক। আমার মাম্মা অনেক সুন্দর কফি বানায়, কতদিন তার হাতের বানানো কফি খাই না। আর বাসায় গিয়ে আগে মাম্মামের হাতে কফি খাবো, তা তো নো টকিং। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমার যা যা খরচ হয় সবটা নিজের ব্রেনে নোট করে নিই, টাকায় গিয়ে সব শোধ করে দিই। গাড়ি চলছে, সাথে নেশার বকবকানি। সাফার দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছে। এই মেয়ে এত কথা বলে কিভাবে? ইচ্ছে করছে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিই। তখনই আবার নেশা বলে উঠল, স্টপ স্টপ স্টপ, গাড়ি থামান। আর গাড়ি ব্রেক করে বিরক্তিকর স্বরে বলল, আবার কি? আইসক্রিম, হোয়াট? আইসক্রিম খাবো। তুমি কি ছোট বাচ্চা যে এখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছো? তবে ছোটই তো, আমার মধ্যে বড় হওয়ার কি দেখের? জানেন, আমার পাপ্পা এখনো আমার লিটল প্রিন্সেস বলে ডাকে। তাহলে বড় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ইনফ্যাক্ট ঘটতেও না, কারণ আমি তো মামা পাপার একমাত্র মেয়ে। আমার ছোট কেউই নেই, তো আমি বড় হবে। বলেই হাসতে হাসতে শেষ নেশা। শ্যাট আপ স্টুপিড, এখন এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো? আপনার সামনেই তো আইসক্রিম। সাফার পাশে তাকিয়ে দেখে একটা ক্যাপ ওপেন রয়েছে। এত রাতে কি এই মেয়েটার জন্য এই কাপ খোলা রয়েছে? এরা অসহ্য। সাফার একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে পড়ল আইসক্রিম আনতে। একটা গোটা আইসক্রিমের বাক্স এনে নেশার হাতে ধরিয়ে দিল। নেশা খুশি বাচ্চাদের মতো লাফাতে লাগলো। সাফার গাড়ি চালাচ্ছে আর নেশার দিকে দেখছে। নেশা আইসক্রিম খেতে ব্যস্ত। তার টকটকে গোলাপি ঠোঁটের কোণে একটু আইসক্রিম লেগে আছে। তা দেখে সাফারের ভেতরে তোলপাড় হওয়ার অবস্থা। বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে, তার হাত পা কাঁপছে। সাফার বারবার অন্যদিকে তাকানোর চেষ্টা করলেও বারবার নেশার দিকেই তার চোখ যাচ্ছে। কোনো উপায় না পেয়ে সাফার ধমক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে এখনো খাওয়া হয়নি। আমার খাওয়া নেই, আপনি পড়ে আছেন কেন? আপনারও কি আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো নাকি? তা বললেই তো হতো, এত ধমক দেওয়ার কি আছে? এই নিন, এটা খেয়ে নিন। সাফারের দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে, আমি তোমার মতো ছোট বাচ্চা নই যে আইসক্রিম খাবো, আর তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, না হলে সব আইসক্রিম জানালা দিয়ে বাইরে ফেলবো। এদিকে সাফারের কথা শুনে নেশা কিছু বলতে গিয়েও বলল না। অন্যদিকে ঘুরে আইসক্রিম খেতে ব্যস্ত হয়ে পড়ল। জানেন, আমার বাবা না প্রতি রাতে আমার জন্য চকলেট আনে, আর যদি না আনে তাহলে তাকে আমি শাস্তি দিই। কি শাস্তি দেই জানেন? সাফার পাঁচ চোখে নেশার দিকে তাকালো। স্পার কাতুর উদ্বোস করাই। বলেই হাসতে লাগলো নেশা। আর শাস্তিটা আমি পাপাকে প্রতি রাতে দিই, কারণ পাপাকে শাস্তি না দিলে তার পকেট থেকে কোনো চকলেট বেরোয় না। আরে আরে, গাড়ি থামান। এবার আবার কি হলো আপনার? গাড়ি থামিয়ে দাঁতে দাঁত চেপে সাফার বলল। নেশা হাত দিয়ে একটা লোকের দিকে ইশারা করে বলল, আচ্ছা, ওগুলো কি? আমি কখনোই ওইসব দেখিনি। চলুন না, এসব কি দেখি। সাফার কিছু না সব রাগগুলো গিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল, কারণ সে জানে চাইলেও নেশা তাকে জোর করে নামাবে। নেশা দৌড়ে লোকটার কাছে গেল। এত রাতে লোকটা সম্ভবত নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল। লোকটার হাতে থাকা জিনিসগুলোর দিকে ইশারা করে নেশা বলল, এটা কি? আপা, এটা হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই? এটা আবার কি? আর মিঠাই তো এখানে, হাওয়াইটা আবার কোথায়? জি আপা, এটা হাওয়াই মিঠাই। মিঠাই মুখে দিলেই হাওয়া হয়ে যায়। মিঠাই যদি মুখে দিলেই হাওয়া হয়ে যায়, তো আমি আর মিঠাই খাবো সরি? জি আপা, এই মিঠাইটাই খাবেন। কিন্তু খাবো কি করে? মিঠাই তো মুখে দিলেই হাওয়া। জি আপা, এই জন্যই তো এর নাম হাওয়াই মিঠাই। যে মিঠাই মুখে দিলেই হাওয়া হয়ে যায়, সেই মিঠাই হলো কেমনে? জি আপা। তাদের দুজনকে থামিয়ে সাফার বলে উঠল। একটা দেন। সাফার হাওয়াই মিঠাই নিয়ে নেশাকে হাত ধরে টানতে টানতে গাড়িতে বসালো। আর চুপ করে বসে থাকো। নেশা বাধ্য মেয়ের মতো মিঠাই খেতে লাগলো। সাফার, আপনি জানেন আপনার গালের নিচে যে তিলটা আছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর, যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খায়। এদিকে আচমকা এমন একটা কথায় সাফার মুহূর্তেই নিজের হার্টবিট মিস করলো। এই মেয়ে কি বলে?
এই মেয়ে কি বোঝে না এত রাতে ও একা একটা মেয়ে আর সাফার একটা ছেলে একসাথে আছে। এমনি সাফারের কেমন কেমন যেন লাগছে। তার মধ্যে নেশার এই কথা সাফারের প্রায় দম বন্ধ হয়ে আসছে। আপনি সত্যি খুব সুন্দর। কেন যে আপনাকে দিয়ে কোনো মেয়ে পড়লো না কে জানে। সাফার শক্ত করে গাড়ির স্টারিং চেপে ধরে বলল, আরে সত্যি বলছি, আপনি সত্যিই খুব সুন্দর। আপনি যদি আমাকে পটানোর চেষ্টা করতেন না তাহলে নিশ্চিত পড়েছিতাম। কথা শেষ করার আগেই সাফার এক হাতে নেশার কোমর আর অন্য হাতে তার পেছনের চুল আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলছে। নেশা চোখ বড় বড় করে সাফারকে দেখছে আর সাফার ধীরে ধীরে নেশায় ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নেশাকে ছেড়ে আবার গাড়ি চালানোতে মন দিল। নেশা পিঠ সিটে হেলান দিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কি হলো এটা? সাফার তাকে ভাবতেই নেশার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ হলো নেশা টু শব্দটিও করছে না। এখন সাফারের কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যেন কিছু সময়ে তার নেশার অভ্যাস হয়ে গেছে। সাফার ধীরে ধীরে নেশার দিকে তাকাতেই দেখে সে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ল্যাম্পপোস্টের আলোয় নেশার চেহারায় এক মায়া ধরা দিয়েছে, যেটা দেখার লোভ সাফার সামলাতে পারল না। গাড়ি থামিয়ে এক দৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে রইল। কি মায়া এই মুখে! ঘুমন্ত অবস্থায় যেন নেশাকে সদ্য ফোটা পদ্মর কলি মনে হচ্ছে। নেশাকে দেখে সাফারের মধ্যে এক নেশা কাজ করছে। ইচ্ছে করছে তার ঠোঁটটা আরেকটু ছুঁয়ে দিতে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে অন্যদিকে তাকালো। কি ভাবছে সে এসব? একটা ঘুমন্ত মেয়েকে সে এভাবেই দেখছে। সাফার নিজেকে নানানভাবে শাসিয়ে নিজের ব্লেজারটা খুলে নেশার গায়ে জড়িয়ে দিল। গাড়ি চালাতে মন দিল। সকালের রৌদ্র চোখে পড়তেই নেশার ঘুম ভেঙে গেল। চারিদিকে মানুষের কোলাহল আর অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। ভালোভাবে তাকাতেই দেখে এটা বাস স্ট্যান্ড। পাশে তাকিয়ে দেখে সাফার তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। কাল রাতের কথা মনে পড়তেই নেশা কিছু অস্থির হতে লাগে। নেশা তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে তার গায়ে ব্লেজার। এটা যে সাফারের সেটা খুব ভালো করে বুঝলো। তাই নিজের গা থেকে ব্লেজারটা নিয়ে সাফারের দিকে এগিয়ে দিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ল। তারা ঢাকা এসে গেছে। নেশার সাথে সাফারও নেমে পড়ল। নেশা চারিদিক তাকাতেই দেখে দুটো লোক বাস থেকে নামছে। তাদের দেখেই নেশার রাগ মাথায় উঠল। এই তো এরাই সেই দুজন যারা কাল আমায় বাজে নজরে দেখেছিল। তারা আজ তোদের আমার হাত থেকে বিস্তার নেই পচ্চাম কোথাকার। এই বলেই নেশা তাদের দিকে এগোচ্ছ। তার আগেই পরপর দুটো গুলি এসে তাদের বুক ফুটো করে দিল। নেশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো এটা? ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখে সাফার গান হাতে দাঁড়িয়ে আছে। তার গান থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। চারিপাশে লোক ছোটাছুটি করতে লাগলো। নেশা অবাক হয়ে সাফারের কাছে গেল। কি করলে? যে আমার নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তাদের সবার এই অবস্থাই হবে। মানে মানে এই মাফিয়া খুব করে নিজের জিনিসে যত্ন রাখতে জানে। মাফিয়া? এটা কি করলো নেশা? কয়েকটা লোকের হাত থেকে বাঁচতে একটা মাফিয়ার কাছে সে আশ্রয় চেয়েছিল, আর পুরো রাত সে একটা মাফিয়ার সাথে ছিল। পুরো পৃথিবী নেশার চারিদিকে ঘুরছে। পৃথিবীর রং ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল, কিন্তু মাটিতে পড়ার আগেই এক হাত তার কোমর জড়িয়ে ধরল। সেই হাতের মালিক বাঁকা হেসে বলল, মাত্র এইটুকুতেই অজ্ঞান? এটা তো ট্রেলার ছিল, এখনো তো এই সাফারের নেশার সম্মুখীন হওয়া বাকি। নেশা নেশার ডাক শুনে কুয়াশা তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বের হল। কুয়াশাকে দেখেই নেশা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আপা, ও মাই গড, কতদিন পর তোমাকে দেখেছি। এতদিন তোমাকে খুব মিস করেছি মাপা। কুয়াশাও তার মেয়েকে জড়িয়ে ধরল। তার চোখ ছলছল করছে। নেশার মা বলল, মিস করলে এইভাবে না, না বলে চলে যেতিস না। জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। বাবা, তোমার কি মনে হয় আমি যদি পাপাকে বলে যেতাম তাহলে কি সে আমাকে একা একা ছাড়তো? ঠিক তার ওই গার্ডসগুলোকে আমার পিছু পিছু পাঠাবে, তাই না বলে যেতে চলছে। নেশার মা বলল, তাই বলে এভাবেই? তো তোমার কি মনে হয় বাবা জানেন আমি কোথায় গিয়েছি?
দেখো ঠিক সে আপনাকে খুঁজে বের করেছে। হ্যাঁ, তা তো আমি পড়েই ছিলাম। সম্রাটের গলা শুনে তারা সামনে তাকিয়ে দেখে সম্রাট দাঁড়িয়ে। নেশা মাকে ছেড়ে দৌড়ে গিয়ে সম্রাটকে জড়িয়ে ধরল। কিন্তু তবু আমি তোকে একা ছেড়েছি, কারণ তুই স্বাধীনতা চেয়েছিস, আমি দিয়েছি। তবে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, ওকে? আর কখনো যেন এরমটা না হয়। ওকে ওকে পাপা। তা এই কদিন কেমন কাটালি সিলেটে? পাপা, ফ্রিডম যে এতটা সুন্দর হয় সেটা আমি এই প্রথম বুঝলাম। কিন্তু তার মধ্যেও তোমাদের আমি খুব মিস করেছি জানো তো। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাবো না, প্রমিস। ওকে মাই লিটিল প্রিন্সেস, আমিও তোকে আর কখনো একা ছাড়ছি না। হলো তোমাদের দুই বাবা মেয়ের ভালোবাসা। এখন যা, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো, জলদি যাও। পাপা সবসময় পাপ্পা মেয়ের ভালোবাসার মধ্যে মাম্মারা ভিলেন হয়ে কেন ঢুকে পড়ে? কুয়াশা নেশার নাক টেনে দিয়ে বলল, তোমাদের দুই পাপা মেয়েকে সোজা করতে মাম্মামকে তো ভিলেন হতেই হবে। এইবার যা তাড়াতাড়ি। ওকে যাচ্ছি। মন খারাপ করে নেশা উপরে নিজের রুমে চলে গেল। সম্রাট পকেটে হাত রেখে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বড় হয়ে গেছে, একা একা স্বাধীনতার খুঁজে বেরিয়ে পড়েছে। নেশা রাস্তার পাশ দিয়ে হাঁটছে, তার পেছনে 4টে হনুমান মার্কা বডিগার্ড। ও নেশা তাদের দেখিয়ে রাগ মাথায় চড়ছে। ইচ্ছে হচ্ছে এখান থেকে দৌড়ে পালাতে, কিন্তু দৌড়ে কোনো লাভ নেই। এই হনুমানরাও তার পেছন পেছন দৌড় লাগাবে। উফ, অসহ্য। আরে আইডিয়া, ইয়েস, এখন যদি নেশা দৌড়ায় তার পিছু পিছু এরাও দৌড়াবে। আর এই দৃশ্য পাবলিক দেখলে ভাববে দিনদাহারে এরা মেয়েদের পেছনে লেগেছে। তখন এক একটা পাবলিকের এক একটা কেলানিতে হনুমান থেকে বাঁদর হয়ে জাস্ট 2 মিনিট লাগবে। এই হনুমানদের একটা শিক্ষা হয়ে যাবে। ওয়াও নিশা, ওয়াও, ইউ আর দ্য গ্রেট। কে বলে তুই ইডিয়েট? কত বুদ্ধি তোর মাথায়। নেশা নিজেই নিজেকে বাহবা দিল এই প্ল্যানের জন্য। সে একবার এদিক ওদিক দেখেই দিল এক দৌড়। ম্যাডাম কই যান? দাঁড়ান, কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলেই তার বডিগার্ডরাও তার পিছন পিছন দৌড়। নেশা দৌড়াতে দৌড়াতেই কারোর সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। মাই গড, আমার কোমর! কোন দানবের বাচ্চা এভাবে ধাক্কা! বলতে গিয়েই চোখ তুলে তাকিয়ে নেশা মুখ এক হাত হা হয়ে যায়। এটা সাফার, মাই গড, হোয়াট এ হ্যান্ডসাম লুক। নীল শার্টের উপর কালো ব্লেজার, চোখে কালো সানগ্লাস, কানে ইয়ারফোন, ড্রেসিং হেয়ার, পকেটে হাত দিয়ে সেই অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু নেশা বেশিক্ষণ আর সাফারকে দেখতে পারল না, কারণ তার আগেই সাফারের বডিগার্ডরা নেশার দিকে বন্দুক তাক করেছে। আর নেশার গার্ডরাও তাদের দিকে। এদের পজিশন দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তৃতীয় শুরু করার জন্য তারা প্রস্তুত। নেশা তাদের দেখে তাড়াতাড়ি উঠে তার গার্ডসদের গান নামাতে বলল। সাফারও হাতের ইশারায় তার গার্ডসদের সরে যেতে বলল। গার্ডসরা গান নামিয়ে সাফারের পেছনে গিয়ে দাঁড়ালো। নেশা সাফারকে কিছু বলতে যাবে, তার আগেই সাফার নেশাকে না চেনার ভান করে পাশে থাকা অফিসের দিকে যেতে লাগলো। নেশা হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাকে ইগনোর করলো ও, নেশা খানকে ইগনোর করলো। এত বড় অপমান! ইচ্ছে হচ্ছে এক্ষুনি গলাটা টিপে দিই। হাত গলা টেপার মতো করে বাড়িয়ে আবার নিচে নামিয়ে নিল। ধুর, এত বড় একটা দানবের গলা ও কি করে টিপবে? ও তো কত ছোট একটা লিটিল প্রিন্সেস। এসবই ভাবছিল। ঠিক তখনই নেশার মনে পড়ে সেদিন রাতে সাফার তার জন্য অনেকগুলো টাকা খরচ করেছিল, আর সেগুলো সব শোধ করে দিতে চেয়েছিল। নেশা আবার দৌড়ে সাফারের দিকে যেতে লাগলো। শুনছেন? হ্যালো, এই মিস্টার, শুনছেন? কিন্তু সাফার নেশার ডাক না শুনেই অফিসের ভেতর ঢুকে গেল। আর সাফারের গার্ডসরা নেশা ওখানেই আটকে রাখলো। রাগে দুঃখে নেশা আবার পিছিয়ে এলো। এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে একটা মানুষকে ভুলে যেতে পারে? তার উপর এইভাবে ইগনোরও করলো। সেদিন তো খুব করে বলেছিল, আমার নেশার দিকে যে তাকাবে তার চোখ তুলে তাদের সবারই এই অবস্থা করব। আর আজকেই ভুলে গেল।
নিশার চোখে জল চলে আসে। সেই চোখের জলটা মুছে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতেই আবার থেমে গেল। আচ্ছা, সে হাঁটছে কেন? পিছনে ফিরে গার্ডসদের দিকে রাগী লোক নিক্ষেপ করে বলল, আমরা হাঁটছি কেন? জি ম্যাডাম, ভার্সিটি থেকে ফেরার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর আপনিও জেদ ধরেন হেঁটে হেঁটে বাড়ি ফেরার জন্য। তো আমি যা বলবো তোমরা কি তাই করবে? আমার কথা শোনার জন্য পাপা তোমাদের কাজে রেখেছে। সব সময় তো পিছু পিছু ঘুরে বেড়াও। মেয়েদের পিছু পিছু ঘুরতে খুব ভালো লাগে, তাই না? জি মানে না ম্যাডাম। শাট আপ! এক্ষুনি ড্রাইভারকে ফোন করো আর গাড়ি নিয়ে আসতে বলো। আরে আপ! ওকে ম্যাডাম। নিশা বুকে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আজ সে খুব খুশি এই হনুমানদের জব্দ করতে পেরেছে। তার তো লাফাতে ইচ্ছে হচ্ছে। হি লিফট খুলতেই সাফার ওখান থেকে বেরিয়ে সামনের 100 নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে। আর তার গার্ডরা তার পিছু পিছু এসে দরজার সামনে দুই দিকে দাঁড়িয়ে পড়ে। রুমের মধ্যে বড় টেবিলের দুই পাশে বেশ কয়েকজন নামকরা বিজনেসম্যান বসে আছে। সাফার সোজা টেবিলের মাথায় গিয়ে দুহাত টেবিলে দিয়ে একটু ঝুঁকে দাঁড়ায়। এদের সবাইকে সাফারের লোক ভয় দেখিয়ে এখানে এনেছে। বিজনেসম্যানদের মধ্যে একজন বলে উঠল, আমরা সবাই আপনার ডিল অ্যাকসেপ্ট করলাম, শুধু আমাদের ফ্যামিলি যেন কিছু না হয়। অবভিয়াসলি আমি আপনাদের ওপর সন্তুষ্ট থাকলে আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট থাকবেন। শুধু সম্রাট খানকে টপ বিজনেসম্যান থেকে পথের ভিখিরি বানাতে হবে। মার্কেটে ওনার ছোট বড় যত শেয়ার আছে সবগুলোকে ফার্স্ট আউট করতে হবে, সবগুলোর সেল ডাউন করতে হবে। আর এই জন্য আপনারা যা করার তাই করুন, আর আপনাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবার দায়িত্ব আমার। সাফার টেবিল থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ব্লেজার ঠিক করতে করতে বলে, এনিথিং এলস? আপনি এত বড় একজন মাফিয়া হয়ে বিজনেসম্যান সম্রাট খানের ক্ষতি কেন চান? ওনার সাথে আপনার কি শত্রুতা? এদিকে একজন খুব উৎসাহ নিয়ে জানতে চাইল। সাফার আবার খুব জোরে টেবিলে দুই হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, যা করতে বলা হয়েছে আপনি শুধু সেটুকুতেই মন দিন। বেশি এক্সাইটমেন্ট আপনার জন্য খুব খারাপ হতে পারে। সাফারের ভয়ঙ্কর রূপ থেকে সবাই দমে গেল। সাফার একবার সবার দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্লেজার ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সাফার অফিস থেকে বেরোতেই তাড়াতাড়ি গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিল। সাফার গাড়িতে বসতেই গার্ডরা কার স্টার্ট দিল। গাড়ি চলতে চলতেই হঠাৎ মাঝ রাস্তায় থেমে যায়। সামনে কতগুলো সাদা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িগুলো দেখেই সাফারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিতেই সাফার গাড়ি থেকে নেমে সামনে যায়। সম্রাট পকেটে হাত রেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফার সম্রাটের সামনে যেতেই সম্রাট বলে উঠল, খুব ভালোই চাল চেলেছ, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, এই সম্রাট এমনি এমনি এত দূর আসেনি। নিজের বিজনেস কীভাবে হাতে রাখতে হয় তা আমি খুব ভালো করেই জানি। ট্রাই করতেই পারেন, কিন্তু সাফার চৌধুরীর হাত থেকে আপনার মুক্তি নেই। তিলে তিলে শেষ করব আপনাকে। আমার বাবার খুনের প্রতিশোধ খুব নিখুঁতভাবেই নেব আমি। গম্ভুজ ভুল করেছিল, তার শাস্তি দিয়েছি আমি। আর সেই শাস্তির পরিণামটা এখন আপনাকে ভুগতে হবে। ভুলে যেও না, আমি এক সময় এই কালো দুনিয়ার কিং ছিলাম। ওই কালো দুনিয়া থেকে বেরিয়ে এসেছি বলে যে সব কিছু ভুলে গেছি তেমনটা একদম ভেবো না। ছিলেন হয়তো আপনি কিং, কিন্তু এখন এই দুনিয়ার কিং আমি। আর এই কিং কী করে নিজের প্রতিশোধ নেয় সেটা এখন দেখবেন আপনি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই সাফার দুই হাত দোলাতে দোলাতে ওখান থেকে চলে গেল। সম্রাট সাফারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। একসময় সে কুয়াশাকে কথা দিয়েছিল যে এই দুনিয়ায় সে আর ফিরবেন না, কিন্তু তার অতীত তাকে আবার ওই দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে। কুয়াশার নেশাকে খাইয়ে দিচ্ছে আর তার নেশা বক বক করছে। জানো মাম্মা, আজ না ভার্সিটি থেকে ফেরার সময় ওই লোকটার সাথে দেখা হয়েছিল। কোন লোকটা? আরে বলেছিলাম না যে সেদিন রাতে আমাকে গিফট দিয়েছিল, উনি। তো বলেছিলি ও একটা মাফিয়া। হ্যাঁ তাই তো, কিভাবে আমার সামনেই থাক ওই বাজে লোক দুটোর বুকে পড়ি মেরে ফটো করে দিয়েছে। বেশ করেছেন। কি রকম আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, পারলে আমার উপর উঠে যেত ইচ্ছে করছিল। ওখানে মাথায় গুলি মেরে খুলি উড়িয়ে দিই। তবে আমার কাজটা অনেক করে দিয়েছিল, ভালোই হলো তাই না? মানুষ খুন করা ভালো কি করে হলো? আর দেখা হলো
কি বললেন উনি? ধুর, এটাই সমস্যা। কিছুই তো বললেন না উনি, ফুল ইগনোর করে চলে গেলেন। হয়তো মনে নেই তোর কথা। মনে নেই মানে? মনে থাকবে না যেন? আমি যদি 1 ঘন্টা একজনের সাথে থাকি, তবে তার কাছে আমি অমর বকবকানির নামে চিরস্মরণীয় হয়ে থাকি। আর সেখানে তো ওনার সাথে পুরো 1 রাত বকবক করেছি। তাহলে এত তাড়াতাড়ি উনি কি করে আমায় ভুললেন? আচ্ছা, ভুলেছে তো ভুলেছেন, এতে কি বা আসে যায়? আসে যায়, অনেক কিছুই আসে যায়। মানে? মানে আমি কিছু জানি না, তবে ওনার ইগনোর কেন জানি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কথাটা শোনার সাথে সাথেই কুয়াশার ধক করে ওঠে। কি বলছে নেশা? তাহলে নেশা শেষে একজন মাফিয়ার? আর কিছু ভাবার আগেই কোথা থেকে সম্রাট এসে ডাইনিং টেবিলে নেশার পাশে এসে বসে। কি কথা হচ্ছিল শুনি? কিছু না পাপা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো এখানেই। সো মিসেস খান, শুধু কি মেয়েকেই খাওয়াবেন নাকি আমাকে একটু ভাগ দেবে? কেন হবে না, এই তো দেখছি। বলেই সম্রাটের জন্য খাবার খুঁজতে যাবে, তখনই সম্রাট বলে ওঠে, আরে এ কি করছো? আমি নিজে খাচ্ছি না, আমাকে খাইয়ে দাও। কি আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? আরে ছোট বাচ্চা না তো কি হয়েছে, তোমার স্বামী তো। মেয়ের সামনে কি শুরু করলেন বলুন তো? ওমা, প্রিন্সেস আছে তো কি হয়েছে? এত ওভার প্রতি তোমার ভালোবাসা? নেশা খিলখিলিয়ে হাসতে লাগলো। আপনি চুপ করবেন? ওকে লিটল প্রিন্সেস, ক্লোজ ইওর আইস। তোমার মাম্মাম লজ্জা পাচ্ছে। আচ্ছা, নেশা জলদি নিজের চোখ কটকট করে বন্ধ করে নিল। এবার তো কোনো প্রবলেম নেই, এবার দাও তো, খুব খিদে পেয়েছে। উফ, এরা বাবা মেয়ে 2-1। কুয়াশা 1 বন্টি রাগ নিয়ে সম্রাটকে খাইয়ে দিল। আর সম্রাট কুয়াশার রাগী লোক দেখে একটু হেসে চোখ টিপে দিল। নেশা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বসে আছে, আর তার গার্ডসরা কিছু দূরে দাঁড়িয়ে আছে। তারা টুকটাক কথা বলছে আর লাঞ্চ করছে। এমন সময় তার এক ফ্রেন্ড এসে বলে উঠল, হে গাইস, ছেলেটাকে দেখ, হোয়াট এ হ্যান্ডসাম। ইচ্ছে করছে টুক করে গিলে ফেলি। তার কথা শুনে নেশা পেছনে তাকালো। ওমা, এই যে সাফার। সাফার তার গার্ডদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে। ও রেস্টুরেন্টে কি করছে? মাফিয়া মানুষ কি এখন তাদের সাথে একই রেস্টুরেন্টে বসে লাঞ্চ করবে নাকি? সত্যি রে, কটি সেই আর। নেশা তার বন্ধুদের কথা শুনে চট করে তাদের দিকে তাকালো। কি খারাপ নজর, ইচ্ছে করে সব নুডলস এদের মাথায় ঢালে। এরা যে তার বন্ধু ভাবতেই নেশার গা গুলিয়ে যাচ্ছে। কীরকম একটা ছেলের সম্পর্কে কমেন্ট করছে, তার উপর আবার সাফারকে নিয়ে বলা যে কোনো কথাই তার সহ্য হচ্ছে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার। সাফার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে নেশার সামনের সিটে গিয়ে দাঁড়ায়, আর তার গার্ডরা সেই সিটে বসে থাকা একটা লোকের দিকে বন্দুক তাক করে। সাফারকে ওখানে দাঁড়াতে দেখে সিটে বসে থাকা একজন লোক ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। সাফার সব কিছু সহ্য করতে পারলেও ধোকা সহ্য করে না। আমার সব ডিটেলস, আমার গোপনে সম্রাট খানকে দেওয়ার মতো ধোকা দিয়েছিস তুই আমাকে, আর শাস্তি খুব ভয়ানক হবে। সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, আর এরকম হবে না। এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার, প্লিজ। সাফারের কাছে একটা ভুলই তার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভুল হয়। সাফার অন্যদিকে তাকায়। শুট হিম। কথাটা বলার সাথে সাথে গার্ডরা ওই লোকের শরীরে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ইতিমধ্যে রেস্টুরেন্টের সবাই পালাই করছে। সেখানে 2টো পুলিশও ছিল। সাফারকে দেখে তারাও ভয়ে পিছিয়ে যায়। নেশা থ মেরে দাঁড়িয়ে আছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সাফারের কথা তো তার কানেই আসেনি, কিন্তু সাফারের রাগী লোক দেখেই সে বুঝেছে হয়তো কোনো বড় ভুল করেছে ওই লোকটা। গার্ডরা এসে নেশাকে ঘিরে রেস্টুরেন্ট থেকে বের করতে গেলে নেশা চট করে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাব। পরে যাবেন ম্যাডাম, এখন এখান থেকে চলেন। আমি এক্ষুনি যাব। ম্যাডাম প্লিজ। এক্ষুনি যাব মানে এক্ষুনি যাব। গার্ডরা উপায় না পেয়ে নেশাকে রেস্টুরেন্টের ভেতর নিয়ে যায়। নেশা লেডিস টয়লেটে ঢুকে পড়ে, আর গার্ডরা দরজার সামনে বাইরে দাঁড়িয়ে থাকে। নেশা তাড়াতাড়ি নিজের গলার স্কার্ফ দিয়ে হিজাব বাঁধে আর নিজের জ্যাকেট খুলে উল্টো করে পড়ে।
জ্যাকেটের উপর কালো রং হলেও ভেতরের রংটা ধূসর। তারপর নিজেকে একদম ফিট করে নেশা বেরিয়ে আসে। প্রথমে গার্ডদের দেখে নেশা থমকে যায়, কিন্তু গার্ডরা তাকে চিনতে না পারায় লাফ দিয়ে নাচতে নাচতে ওখান থেকে চলে আসে। বাইরে এসেই দেখে সাফার গাড়িতে চড়ে চলে যাচ্ছে। তা দেখে নেশা দৌড়ে গাড়ির পিছু পিছু করতে লাগলে। হ্যালো মিস্টার শুনছেন, গাড়ি থামান। এই যে মিস্টার ফুড নেশা, তুই এত ইডিয়েট কেন? পুরো এক রাত ওনার সাথে জার্নি করলি, অথচ এখন পর্যন্ত ওনার নামটা পর্যন্ত জানিস। উফ, হ্যালো গাড়ি থামান, হ্যালো ব্ল্যাক কার। কিন্তু কে শুনে কার কথা? গাড়ি তার মন মতো চলছে আর নেশা তার পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নেশার স্কার্ফ খুলে যায়। দুপুরের পড়া রোদ তার মাথায় এসে পড়েছে। হাঁপিয়ে উঠে নেশা এক সময় থেমে যায়। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সাফার জানালার হাত রাখতে গিয়ে সামনের জানালায় ফাঁকা আয়না থেকে দেখে পিছনে নেশা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সাফার তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই সাফার গাড়ি থেকে নেমে পড়ে। সাফারকে গাড়ি থেকে নামতে দেখে নেশার ঠোঁটে করে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। এর আগে কখনো সে এতটা দৌড়ায়নি। তার উপর এই কড়া রোদ তার সহ্য হলো না। মাথা ঘুরে ওখানেই পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন নেশা নিজেকে বেডের উপর আবিষ্কার করে। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে ও একটা বিশাল বড় রুমে রয়েছে, আর তার বেডের পাশে একটু দূরে থাই গ্লাস ভেদ করে একজন রাতের শহর দেখতে ব্যস্ত। নেশা মাথায় হাত দিয়ে উঠে বসে। ও কোথায়? এটা কি করে এলো এখানে? এটা তো ওর রুম নয়। তাহলে এটা কার রুম? কোথায় ও? পরক্ষণেই মনে পড়ে সে সাফারের গাড়ি পিছু পড়ছিল। তারপরে আর কিছু মনে নেই। নেশা পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে পেছন থেকে ভালো করে দেখে বুঝতে পারে ওটা সাফার। সাফার এখানে কি করছে? নেশা তাড়াতাড়ি উঠে সাফারের কাছে যায়। আমি এখানে কি করে এলাম, আর আপনি এখানে কি করছেন? নেশার গলা শুনে সাফার তার দিকে ঘুরে তাকায়। আমার বাড়ি, আমার রুম, আমি থাকবো না তো আর কে থাকবে? এটা আপনার বাড়ি? ও মাই গড, রাত হয়ে গেছে আর আমি এখানে। এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই মা বাবা টেনশন করছে আমার জন্য, তা আমি এখানে এলাম কি করে? নিশ্চয়ই ওরে আসনি। আপনি এনেছেন? কেন, অন্য কারোর আনার কথা ছিল? আর ওইভাবে পাগলের মতো আমার গাড়ির পেছনে দৌড়াচ্ছিলে কেন? আরে সেদিন রাতে তো আপনি আমার জন্য অনেক খরচ করেছিলেন, সেগুলো ঋণ তো শোধ করা বাকি ছিল, সেজন্যই তো। আচ্ছা, তুমি আমার ঋণ শোধ করতে চাও? তাড়াতাড়ি বলে দিন আমার কত গেছে, আমি শোধ করে দিই। আমায় আবার বাড়ি উঠতে হবে। সাফার বাঁকা হেসে নেশার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার যা ঋণ হয়েছে সেটা শোধ করার সাধ্য তোমার নেই। অনেক বড় ঋণ, সেটা চোকাতে চোকাতে সারা জীবন লেগে যাবে তোমার। মানে শুধু কিছু খাবারের তো খেয়েছিলাম। সত্যি তুমি ইডিয়েট। বলে চলে যাচ্ছিল তখনই নেশা বলে ওঠে, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার নাম ভুলে যাও, এখন থেকে তোমায় এখানেই থাকতে হবে। বলেই হাঁটা ধরলে। মানে কি এখানে থাকবো? মানে আমার কি বাড়ি ঘর নাই? আমি বাড়ি যাব, আর যাব মানে যাব, এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, আর আপনি আমায় বাড়ি পৌঁছে দেবেন। নেশার জেদ দেখে সাফার রেগে গিয়ে ঘুরে নেশার কাছে এসে কোটের নিচে থাকা বন্দুক হাতে নিয়ে সোজা নেশার কপালের মাঝখানে তাক করে। নেশা বড় বড় চোখ করে সাফারের দিকে তাকায়। সাফার নেশার দিকে বন্দুক তাক করেই তার দিকে এগোতে লাগে। নেশা পিছোতে পিছোতে থাই গ্লাসের সাথে লেগে যায়। সাফার নেশার একদম কাছে গিয়ে বন্দুক কপাল থেকে স্লাইড করে নিচে নামাতে নামাতে বলে, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি যখন বলেছি তুমি এখানে থাকবে মানে এখানে থাকবে। গট ইট? যদি পালানোর চেষ্টাও করেছো তো এর ফল অনেক খারাপ হবে তোমার জন্য। নেশা চট করে তার গালে ধরে থাকা বন্দুক ধরে ফেলে। সাফারের হাত থেকে বন্দুক নিয়ে পাশে গিয়ে সাফারের দিকে বন্দুক তাক করে বলে, অতটি ইডিয়েট ভাববেন না আমাকে। নিজের প্রোটেকশন নিজে করতে পারি। যার আগে পিছিয়ে যারটা হনুমান ইয়া বড় বড় গান দিয়ে ঘুরে বেড়ায়, তাকে আপনি এই ছোট্ট খেলনা দিয়ে কি ভয় রাখাবেন? এটা বলেই নেশার হাতে থাকা বন্দুক দিয়ে শ্যুট করলো। না না, সাফারকে নয়, পাশে থাকা সাইগ্লাসের গ্লাসে আঘাত করে।
আঘাত পেয়ে ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো সানগ্লাস। সাফর খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখেছি, যেন সে এটাই আশা করেছিল। এখান থেকে পালানো আমার জাস্ট 2 মিনিটের ব্যাপার। সাফার পকেটে হাত রেখে নেশার দিকে এগোতে লাগলো। সাফারকে এগোতে দেখে নেশা তার দিকে গান তাক করে আমতা আমতা করে পেছনে যেতে লাগলো। আপনি এইভাবে এগোচ্ছেন কেন? দেখুন আমি কিন্তু আপনাকে ভয় পাই না, তাই এইভাবে এগোনো বন্ধ করুন। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি কিন্তু শুট করবো, একদম এগোবেন না। নেশা পেছোতে পেছোতে একদম কিনারায় চলে যায়। থাই গ্লাস ভাঙা, সে পেছোতে পেছোতেই তার পা কিনারায় গিয়ে ফসকে যায়। নেশা পড়তে যাবে তার আগেই সাফার এক হাতে তার হাত ধরে ফেলে। নেশা কটকট করে চোখ বন্ধ করে নেয়, হাত থেকে গান পড়ে যায়। প্লিজ ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না। ও গড, প্লিজ 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 ছাড়বেন না প্লিজ। আমি ঠিকই ভেবেছিলাম ইউ আর এ টু মাচ ইডিয়েট। গান তোমার হাতে ছিল, আর তুমি আমাকে শুট না করে থাই গ্লাসে করলে এখান থেকে পালানোর জন্য। ওকে, তো আমি তোমাকে হেল্পই তো করছি, এদিক দিয়ে তো পালাতে চাইছিলে তাই না? তো পালাও দেখি কতটা ব্রেভ তুমি। এটা বলেই হাত একটু ছাড় দিল। নেশার সঙ্গে সঙ্গে আরেক হাতে সাফারের হাত চেপে ধরল। নো নো, ছাড়বেন না, ধরে থাকুন। আমি তো জাস্ট ঠপ পারছিলাম। আপনি আমার কথায় মাইন্ড নিচ্ছেন কেন? আপনি তো ছোট বাচ্চা একটা, এত উঁচু থেকে পড়লে আমার শরীরের হাত দিয়েও খুঁজে পাওয়া যাবে না। প্লিজ, আমি এই বয়সে মরতে চাই না। প্লিজ আমাকে ধরে থাকুন, আমার হাত ছাড়বেন না। প্লিজ ধরে থাকুন। নেশার কথা শুনে যে কি জানি হলো, সে এক ধ্যানে নেশার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ছাড়বো না, কখনো এই হাত ছাড়বো না, সারা জীবন আঁকড়ে ধরে থাকবে। সাফারের কথায় নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের কথাটা যেন একদম তার বুকে গিয়ে বিঁধল। নেশা সাফারের চোখের দিকে তাকালো। এই চোখে যেন হাজারো নেশা। বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কেউ মাতাল হয়ে যাবে। এখন যেমন নেশা হচ্ছে, সাফার ধীরে ধীরে নেশাকে নিজের দিকে টানতে লাগলো। নেশাকে সোজা করে দাঁড় করালো। নেশা একদম তার কাছে এসে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে পালাতে চাইলে হাত ধরে থাকবো না, সাথে সাথে ছেড়ে দেবো। পারবেন না, তার আগে আমি করেছিলাম। নেশা সাফারের চোখে চোখ রেখে এক ঘোরের মধ্যে কথাটা বলল। সাফার চট করে নেশার চোখ থেকে চোখ সরিয়ে নিল। নেশার হাত ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নেশা বলে ওঠে, আমরা এখন কোথায় আছি? সময় হলে জানতে পারবে। এটা বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে নেশা আবার ডাক দিল, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। সেদিন পুরো একটা রাত একসাথে থাকার পরও আবার করতে তো আমরা নাম জানি না। এদিকে সাফার এবার নেশার দিকে ঘুরে একদম নেশার কাছে গিয়ে কানের কাছে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এইভাবে বলো না, কেউ শুনলে অন্য কিছু ভাববে। বলেই বাঁকা হেসে নেশার দিকে তাকিয়ে চলে গেল। নেশার কথাটা বুঝতে প্রায় কিছুক্ষণ সময় লাগলো। যখন বুঝলো তখন নেশার চোখ এক হাত বড় হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, বাজে লোক কোথাকার। কিন্তু যতই বাজে হোক না কেন, সাফারের প্রতি নেশার একটা সফটপন্ন তো রয়েই গেছে। মা বাবার থেকে দূরে থাকার কষ্ট হচ্ছে, কিন্তু মনের এক করে সাফারের সাথে লেগে থাকা ভালো লাগাটাও আছে। সেটা কিডন্যাপ হয়েই হোক আর যাই হোক না কেন। কিন্তু কথা হলো একটা, সাফার কি তাকে কিডন্যাপ করলো কেন? আচ্ছা, সাফার গিয়ে তাকে কিডন্যাপ করলো নাকি সে নিজে এসে কিডন্যাপ হলো? কিছুই বুঝতে পারছে না নেশা। সাফার কেন তাকে কিডন্যাপ করবে? সাফার কিছুক্ষণ পর আবার রুমে এলো খাবার নিয়ে। নেশা বেডে বসেছিল। নেশার সামনে খাবার রেখে বলল, এই নাও। নেশা একবার খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলল, খাবো না। যদিও খিদে পেয়েছে, তবুও কিডন্যাপ বলে কথা, একটু তো দর নিতেই হয়। বেশি ন্যাকামো না করে চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না। সাফার এবার একরাশ বিরক্তি নিয়ে নেশার পাশে বসে প্লেট হাতে নিয়ে নেশার দিকে হাত বাড়িয়ে বলল, হা করো। নেশা অবাক হয়ে সাফারের দিকে তাকালো। হা করতে বলেছি। নেশা সাফারের দিকে তাকিয়ে হাঁ করলো। সাফার তাকে খাওয়াতে লাগলো। নেশার মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে। এই মুহূর্তে সে শুধু সাফারকেই দেখছে। তার খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তটাকে আটকে রাখার, ঘড়ির কাঁটাগুলো খুলে রাখার, যেন সময়টা এখানেই আটকে থাকে। সাফার তাকে সারা জীবন এভাবেই খাওয়াতে থাকে, কিন্তু সারা জীবন এভাবেই খেলে তো সে মোটা হয়ে যাবে।
আর মোটা হয়ে গেলে যদি সাফার তাকে আর খাইয়ে না দেয় তখন? না বাবা, সারা জীবন খাওয়ানোর কোনো দরকার নেই, নেশা আর খাবেই না। আর খাবো না, কেন? পেট ভরে গেছে। এই খাবারটা পুরোটা শেষ করতে হবে তোমায়। বললাম তো আমি খেতে পারবো না, আর একটু খেলে পেট পুরো ফুটো হয়ে যাবে। এই মেয়ে শোনো, তোমাকে এখানে তুলে আনা হয়েছে শ্বশুরবাড়ি আসনি যে আদর করে খাওয়ানো হবে। কিন্তু আপনি তো সেটাই করছেন। সাফার থতমত খেয়ে গেল, কি বলবে বুঝতে না পেরে প্লেট রেখে উঠে দাঁড়ালো। তুমি খাও আর না খাও তাতে আমার কিছু যায় আসে না। বলেই চলে গেল। নেশা সাফারের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেডে গিয়ে কম্বল গায়ে দিয়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সকালে নেশার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেল। নেশা আড়ামোড়া ভেঙে উঠে রুম থেকে পা বাড়ালো বারান্দার দিকে। সকালের দৃশ্যটাও কত সুন্দর হয়। চারিদিকেই পরিবেশ দেখতে দেখতে নেশার পাশের বারান্দায় চোখ পড়তেই দেখে সাফার তার দিকে এক নজরে তাকিয়ে আছে। সাফারকে দেখেই নেশা আটকে উঠল। এলোমেলো চুল, গুনগুন চেহারা, গায়ে একটা গেঞ্জি মাত্র। নেশার বুক ধোক করে উঠল। ঘুম থেকে ওঠা মানুষটাকে যে এতটা সুন্দর লাগে তা নেশার জানা ছিল না। অন্যদিকে সাফারের যেন নেশা ধরে যাচ্ছে। এই মেয়ে তাকে একদিন ঠিক পাগল করে ছাড়বে। এই মেয়ের প্রত্যেকটা রূপের নেশায় পড়ে সাফার। সদ্য ঘুম থেকে ওঠা নেশাকে দেখে সাফারের ইচ্ছে হচ্ছে এক্ষুনি কাছে গিয়ে জড়িয়ে ধরে একটু আদর করে দেয়। সাফার দৃষ্টি নেশার দম বন্ধ করে দিচ্ছে, তাই ও তাড়াতাড়ি বারান্দা থেকে চলে এলো। রুমে এসেই যেন সে দম নিল, আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। নেশা বেডের উপর টাওয়াল পরে বসে আছে। ওয়াশরুমে ঢোকার সময় তার মনেই ছিল না যে এখানে তার ড্রেস নেই। এখন এই টাওয়াল ছাড়া কিছুই পরারও নেই। নেশার ড্রেস ধুয়ে শুকোতে দিয়েছে, শুকোলেই ওটা পরবে, কিন্তু ততক্ষণে তাকে এভাবেই বসে থাকতে হবে। এমন সময় দরজা খোলার শব্দে নেশা বেড থেকে লাফিয়ে উঠে বেডশিট টেনে শরীরে জড়িয়ে নেয়। সাফার রুমে ঢুকে নেশার দিকে তাকাতেই থমকে যায়। এই মেয়ের আবার হলো কি? এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছে কেন শরীরে? এই মেয়ে পাগল নাকি? এইভাবে বেডশিট জড়িয়ে রেখেছো কেন? সাফারের কথায় নেশার রাগ চরম পর্যায়ে উঠল। সে সাফারের দিকে এগোতে এগোতে বলল, যখন কিডন্যাপ করতে পারেন না তখন কিডন্যাপ করতে কে বলেছিল শুনি? তুলে এনেছেন অথচ এটা জানেন না যে যাকে তুলে নিয়ে যাচ্ছি তার জন্য ড্রেসের প্রয়োজন হয়। নেশার চড়া গলা শুনে সাফার রেগে দাঁতের দাঁত চেপে বলে, বয়েকটা আপনার ওয়াকটা আপনার কাছেই রাখ। আর কিছু বলার আগে নেশা পা লেগে বেডশিট পড়ে যায়। নেশা চমকে উঠে নিজেকে আড়াল করতে সাফারকে গিয়ে জড়িয়ে ধরে। এই পুরো ঘটনায় সাফার পুরো থ মেরে যায়। তার বুকের মাঝে থাকা নেশা তার হার্টবিট শুনতে পাচ্ছে। যেই মেয়ে ধীরে ধীরে তার নেশায় পরিণত হচ্ছে, আর সেই মেয়ে শুধু একটা টান পরে তাকেই জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে নিজেকে সামলানো সব থেকে কঠিন। সাফার যেন ভিতর থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। সাফার কোনো মতে নিজেকে সামলে বলল, ইডিয়েট, আমাকে জড়িয়ে না ধরে চুপচাপ ওয়াশরুমে গিয়ে বসে থাকো, আর যতক্ষণ পর্যন্ত আমি না ডাকবো ততক্ষণ ওয়াশরুম থেকে বেরোবে না। নেশা সাফারের বুক থেকে মাথা উঠিয়ে বলে, কেন? ওয়াশরুমে কেন? নেশার কথা শুনে সাফার নেশার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে এনে বলল, কারণ আমি চাই না তোমাকে এইভাবে আমি ছাড়া অন্য কেউ দেখো। সাফারের কথায় যেন এক নেশা আছে, আর সেই নেশায় নেশা ডুবে যাচ্ছে। সাফারের নেশাগ্রস্ত চোখগুলো থেকে যেন নেশার চোখ সরানো দায় হয়ে পড়েছে। নেশা সাফারের চোখে চোখ রেখে মৃদু সুরে বলল, ছাড়ুন আমাকে। সাফার এখনও তার দিকে একইভাবে তাকিয়ে আছে। তা দেখে নেশা আবার বলল, কি হলো? বললাম তো ছাড়ুন। এবার সাফার নেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কিডন্যাপ হয়েছো বলে কি এখন পাগল হয়ে গেলে? সাফারের কথা শুনে নেশা ভুরু কুঁচকে তাকালো। তারপর সাফারের চোখ থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই লজ্জায় পড়ে গেল। সে নিজের সাফারের বুকে শার্ট খামচে ধরে রেখেছে। খুব তাড়াতাড়ি সাফারকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। সাফার নেশার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে রুম থেকে চলে গেল। আর নেশা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়ল। এই বাড়িতে আনাচে কানাচে যতগুলো গার্ড আছে, ফুট করে যদি একজন রুমে ঢুকে পড়ে
তো কেলেঙ্কারি হয়ে যাবে। সাফার শপিং মলের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাফারের গার্ডরা মল পুরো ফাঁকা করে। দোকানদাররা সবাই ভয়ে ভয়ে সব ড্রেস বের করে দেখাচ্ছে, কিন্তু সাফার বুঝতেই পারছে না কিনবে কোনটা, কোনটা পরলে নেশার সব থেকে বেশি সুন্দর লাগবে। তার মতে নেশার যে ড্রেসই পরুক না কেন সেই ড্রেস সুন্দর হয়ে ওঠে। তাই সাফার সামনে থাকা সব ড্রেসই প্যাক করে নিতে বলল। গার্ডরা কাপড়ের ব্যাগ নিয়ে যেতে লাগলো। সাফার মল থেকে বেরোবে এমন সময় তার চোখ গেল একটা লাল শাড়ির দিকে। পুরো লাল শাড়ি, লাল রঙের। এই শাড়িতে নেশাকে কল্পনা করতেই সাফারের এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সাফার ওই শাড়িটাও নিয়ে নিল। সাফার রুমে এসে দেখে রুমে কেউ নেই। এই মেয়ে সত্যি সত্যি এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে। গার্ডরা এসে সব প্যাকেট রুমে রেখে গেল। সাফার গিয়ে ওয়াশরুমে দরজা নক করলো। নেশা, নেশা, এতক্ষণে আপনার টাকার সময় হলো? সে কখন থেকে ওয়াশরুমে ঢুকে আছি। আমার কি খিদে টিতে পায় না নাকি? ইডিয়েট, কথা না বলে বেরিয়ে এসো। আমি অতটাও ইডিয়েট নই যে এই অবস্থায় বেরিয়ে পড়ব। রুমে আমার ড্রেস শুকোতে দেওয়া আছে, সেটা আমাকে এনে দিই। হোয়াট দ্য, আমাকে কি তোমার সার্ভেন্ট বলে মনে হয়? জি না, একজন কিডন্যাপার, যে কি ভালো মতো কিডন্যাপও করতে পারে। শাট আপ। নো, শাট আপ। আপনি রুম থেকে বেরোন, আমি আমার ড্রেস নেব। তুমি আমার রুম থেকে আমাকে বেরোতে বলছো? আপনি আমাকে ইডিয়েট বলেন, এখন তো দেখছি আপনি নিজে একটা ইডিয়েট। এটা আপনার নয়, আমার রুম, ওকে? ইডিয়েট, এ পুরো বাড়ি আমার। বাড়িতে থাকা প্রত্যেকটা রুম আমার, আর রুমের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস আমার। আর ওই ওয়াশরুমের ভেতরে থাকা তুমিও। বলতে গিয়েও থেমে গেল সাফার। তারপর কিছু একটা ভেবে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে খেয়ে নিও। বলেই সাফার রুম থেকে বেরিয়ে গেল। আর নেশার সাথে সাথে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেডের উপর চোখ পড়তেই তার চোখ প্রায় চড়ক গাছ। পুরো বেড কতগুলো ব্যাগ দিয়ে ভর্তি। নেশা গিয়ে ব্যাগগুলো খুলে প্রত্যেকটা ব্যাগে বিভিন্ন ধরনের ড্রেস আর তার প্রয়োজনীয় অনেক জিনিসই আছে। দেখে মনে হচ্ছে এই জিনিসগুলোকেও কিডন্যাপ করে এনেছে, কিন্তু নেশা বুঝতে পারছে না আসলেই কি সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হলে কি মানুষকে এত আরামে রাখা হয়? তার জন্য পুরো দোকান কিনে ফেলেছে মনে হয়। আচ্ছা, সাফার এসব কেন করছে? কেন তাকে এখানে এভাবে আটকে রেখেছে? আর তার জন্য এসবই বা কেন করছে? তাহলে কি সাফারও তাকে... ধুর, এসব কি ভাবছে নেশা? পাগল হয়ে গেল না তো? সাফারের মতো একটা মাফিয়া তার মতো ইডিয়েটকে কেন? উফ, আর ভাববে না, নয়তো পাগল হয়ে যাবে নেশা। নেশা তাড়াতাড়ি একটা গাউন নিয়ে চেঞ্জিং রুমে চলে গেল। রাস্তায় সাফারের গাড়ির সামনে সম্রাটের গাড়ি দাঁড় করানো। সাফার আর সম্রাট দুজনে মুখোমুখি। সম্রাট আর চুপসে গেছে। মেয়ের চিন্তায় তাকে কুরে কুরে খাচ্ছে। কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানতে পারছে না। অন্য কোনো দিন সম্রাট মাত্র কয়েক ঘন্টায় নেশার লোকেশন বের করে ফেলত, কিন্তু এবার তারও চিহ্ন নেই। আজ খুব অসহায় লাগছে নিজেকে তার মতো সাফার তার চারিদিকে ঘিরে আছে। যে কোনো সময় সে কিছু করে ফেলতে পারে। সাফারকে সে খুব ভালো করেই চেনে। একবার যখন বলেছে সে তাকে ধ্বংস করবে, তো এর শেষ পর্যন্ত সাফার হাল ছাড়বে না। আর তার নেটওয়ার্কও অনেক বড়। সম্রাট দুই দিকেই ফেঁসে গেছে। একদিকে মেয়ের শোক, অন্যদিকে সাফারের হুমকি তাকে দুমড়ে দিচ্ছে। কিন্তু এত সহজে সে ভেঙে পড়বে না। তার এখন প্রয়োজন সব কিছু ছেড়ে তার মেয়েকে খোঁজা। শত্রু তার কম নেই, সবাই আঁত পেতে আছে। মেয়ের নিখোঁজটা বুঝি খুব বেশি ভাবাচ্ছে আপনাকে? তুমি কি করে জানলে আমার মেয়ে নিখোঁজ? ওহ কামন, বয়স হয়েছে আপনার, তাই হয়তো ভুলে এই শহরে কিং আমি। আমার থেকে কোনো খবরই আড়াল হয় না। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব বেশি ভেঙে পড়েছেন। আমাকে অতটা দুর্বল ভেবো না সাফার। নিজের মেয়েকে কিভাবে সেভ করা যায় তা আমি খুব ভালো করেই জানি। ইয়া, ভুলিনি আমি। অল দ্য বেস্ট ফর ইউর জার্নি। বলেই বাঁকা হেসে নিজের সানগ্লাস চোখে দিয়ে হেলতে দুলতে ওখান থেকে চলে এলো। সম্রাট সাফারের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। তার মনে এখন শুধু নেশার কথাই চলছে। কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছে না।
সাপারকেও তার সুবিধের মনে হচ্ছে না, নিশ্চয়ই তার দুর্বলতার সুযোগ নেবে ও। অন্যদিকে কুয়াশাও ভেঙে পড়েছে, তাকেও যে সামলাতে হচ্ছে। রাতের বেলা সাপার নিজের রুমে ঢুকতে গিয়েও থমকে গেল। নিজের রুম থেকে সরে নেশার রুমে গিয়ে ঢুকলো, কিন্তু রুমে কোথাও নেই নেশা। তা দেখে সাপার একবার চারিদিকে ভালোভাবে দেখলো, কোথাও নেই নেশা। গেল কোথায়? এখান থেকে পালানোর তো কোনো পথ নেই। তখনই সাপারের নজর গেল বারান্দার দিকে। নেশা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সাপার গিয়ে তার পাশে দাঁড়ালো। মন খারাপ? পাপার কথা খুব মনে পড়ছে, তারা নিশ্চয়ই খুব টেনশন করছে। প্লিজ একবার তাদের সাথে কথা বলতে দিন না আমাকে, তাদের কথা খুব মনে পড়ছে আমার। ছলছল চোখে সাপারের দিকে তাকিয়ে রয়েছে। নেশার এই দৃষ্টিতে যেন সাপারের বুক মোচড় দিয়ে উঠল। যেই মেয়ে সারাক্ষণ বক বক করে তার চোখে জল, তার সাপারের জন্য এ যেন সাপারের সহ্য হচ্ছে না। সাপার কিছুই না বলে ওখান থেকে চলে গেল। নেশা একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখের জলটা মুছে দিল। কিছুক্ষণ পর সাপার রুমে ঢুকে বেসন খেল। এটা সে কি দেখছে? কিছুক্ষণ আগেই যে মেয়ে কাঁদছিল, এখন সেই মেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা কিভাবে পসিবল? নেশা এমনভাবে হাসছে যেন এক্ষুনি তার পেট ফেটে যাবে। নেশা বেডের উপর বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। সাফার চোখ মুখ কুচকিয়ে নেশার পাশে গিয়ে বসলো। এতে নেশার কোনো খেয়ালই নেই, সে তো হাসতেই ব্যস্ত। নেশার হাসতে হাসতে সাফারের শরীরে কুমড়ি খেয়ে পড়ছে। তা দেখে সাফার রাগী গলায় বলল, এই স্টপ ইট, ডোন্ট মুভ। সাফারের গর্জন শুনে নেশা চমকে ওঠে, মুখে আঙুল দিয়ে চুপ করে বসলো। এইভাবে কেউ হাসে? এত বড় হয়ে গিয়েছো, এখন বাচ্চাদের মতো কার্টুন দেখছো তুমি? এই আপনি আমাকে সবসময় এভাবে বকেন কেন বলুন তো? আমার কার্টুন দেখতে ভালো লাগে তাই দেখি, আপনার কি? শাট আপ, আর এই খাবারটা খেয়ে নাও। খাবো না। খাবে না মানে? খিদে নেই তাই খাবো না। ওকে, না খেয়েও। আমি ভেবেছিলাম ডিনার করার পর এই চকলেটটা আমি তোমাকে দেব, কিন্তু এখন যখন তুমি ডিনার করবে তো চকলেটটা না হয় আমি অন্য কাউকে দিয়ে দেবো। এই কথা বলেই উঠতে যাবে, তার আগেই নেশা সাফারের হাত চেপে ধরে। এত রাগ করছেন কেন? খাচ্ছি তো, এমনিও আমার খুব খিদে পেয়েছে। এই বলেই নেশাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে নেশা চকলেট খাচ্ছে আর বকবক করছে, আর সাফার নেশার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তার বকবক শুনছে। আচ্ছা, আপনি আমাকে কিডন্যাপ করেছেন, কিন্তু আমি কিডন্যাপের কোনো ফর্মুলাই দেখতে পাচ্ছি না। কাউকে কিডন্যাপ করলে তাকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু এখানে তো আমি কত আরামে আছি, কোনো কিডন্যাপ ভাবই নেই। কেন? তুই কি সত্যিকারে কিডন্যাপ হতে চাও নাকি? আসলে কি বলুন তো, কিডন্যাপ তো তাদেরই করে যারা স্পেশাল হয়, আর এখন আমিও কিডন্যাপ হয়েছি, মানে আমিও স্পেশাল। নিজেকে স্পেশাল মনে করার ফিলিংস কি স্ট্রং, তাই না? তুমি কি কোনো কথাই সিরিয়াসলি নিতে পারো না? নেই তো, আমার স্বপ্নটাকে আমি অনেক সিরিয়াস ভাবে নিই। তোমার স্বপ্ন? তা কি স্বপ্ন তোমার? আমার স্বপ্ন কোনো একদিন এক রাজকুমার বাইকে চেপে এসে আমাকে নিয়ে যাবে। বাইকে চেপে? কিন্তু আমি যতদূর জানি রাজকুমার সবসময় ঘোড়ায় চেপে আসে। ওহো, ওটা সবার স্বপ্ন হয়। আমার স্বপ্ন আমার রাজকুমার বাইকে চেপে আসবে। এসব বড় বড় গাড়ি, কার, রেপুটেশন এইসবের মধ্যে না। আমি দেবে গেছি, আমি চাই খোলা আকাশে উঠতে, বাইকে বসে পুরো দুনিয়া উপভোগ করতে। নেশার কথা শুনে সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কতটা ইনোসেন্ট একটা, কীরকম একটা মুহে ফেলে দিয়েছে তাকে। নেশা নামক মুহটা এখন সবসময় সাফারের চারিদিকে জড়িয়ে রয়েছে। এই মেয়ের নেশায় হয়ে গেছে সাফারের, সত্যি খুব কঠিন জিনিস। না চেয়েও এই নেশায় মাতাল হয়ে যাচ্ছে। নেশা সাফারকে এভাবে তাকাতে দেখে ভুরু নাচিয়ে বলল, কি হলো? কি দেখছেন এভাবে? সাফার কিছু না বলে এক হাত নেশার গালে রেখে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছে দিল। নেশা সাফারের এমন স্পর্শে কেঁপে উঠল। সাফারের চোখের নেশায় তাকে ঘায়েল করছে, সেই নেশায় ডুবে যেতে চাইছে। হঠাৎ করে সাফার নেশাকে কোলে তুলে নিল। নেশা অবাক হয়ে সাফারের গলা জড়িয়ে ধরল। সাফার নেশাকে বেডে ভালো করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ো। কিন্তু নেশা এভাবেই সাফারের দিকে তাকিয়ে রইল। তা দেখে সাফার নেশার কপালে এক চুমু এঁকে দিল। এতে লজ্জায় নেশার চোখ বুজে ফেলল।
সাফার বাঁকা হেসে সেখান থেকে চলে এলো। নেশা সেই সকাল থেকে চেঁচাচ্ছে তার অসীমে পানি নেই বলে, কিন্তু কেউ তার কথা কানেই নিচ্ছে না। সাফারও না জানে কি করছে যে সকাল থেকে এখানে নেশার রুমেই আসেনি। নেশা এবার একটু রাগ করেই রুমের বাইরে গেল। দরজার দুই দিকে দুটো গার্ড দণ্ডায়মান। তাদের দেখে নেশা চেঁচিয়ে বলল, আপনার মালিকের কি কালো টাকার অভাব পড়েছে যে এখন কলের মধ্যে খরা রাখা দিয়েছে? কেন ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে মানে? এতক্ষণ ধরে শুনতে পাচ্ছেন না? সরি ম্যাডাম। তাহলে এতক্ষণ ধরে যে আমি চেঁচালাম তা শুধুই ছিল? খামোখা মাথা ব্যথা ধরালাম? ধুর, এত কথা বাদশাত। এখন দেখুন আমার কলে পানি আসছে না কেন। ওকে ম্যাডাম, আমি দেখছি। একটা গার্ড চলে গেল। নেশা রুমে ঢোকার সময় পাশের রুমে দরজা খোলা দেখল। ভেতরেও কেউ নেই মনে হচ্ছে। এই সুযোগে নেশা নিজের কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। রুমে কেউ নেই। নেশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা নক করেই সামনে তাকাতেই নেশার চক্ষু চড়ক গাছ। সামনে একজন দানব খালি গায়ে একটা প্যান্ট পরা অবস্থায় শাওয়ারে ভিজছে। সাফারের ভেজা খালি বুক দেখে নেশা স্তব্ধ। সাফারও কিছুটা অবাক হলো নেশাকে তার ওয়াশরুমে দেখে। শুভে ঢুকলে যে দরজায় লক করতে হয়, দরজা লক্ষ্য করে দিতে হয়, সেই ম্যানারও কি আপনার জানা নেই? জানি, কিন্তু ম্যানার ভুলে যাওয়ার ফল যে এতটা মধুর সেটা জানা ছিল না। মানে? নেশা তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য দরজার লক খুলতে যাবে, তার আগেই সাফার নেশার হাত একটা টান মেরে কোলে তুলে নিল। নেশা অবাক চোখে সাফারের দিকে তাকিয়ে রইল। সাফার নেশাকে শাওয়ারের নিচে এনে নামিয়ে দিল। নেশা মৃদু কণ্ঠে বলল, কি করছেন? নেশার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিল। নেশার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল সাফার। নেশা গালে লেপ্টে থাকা ভেজা চুল গাল বেয়ে চুয়ে পড়া মৌসুলধারার পানিগুলোর মাঝে সাফার ধীরে ধীরে ডুবছে। নেশার স্নিগ্ধ ঠোঁটে বেয়ে যাওয়া পানিগুলো যেন সাফার খুব বেশিই টানছে। কি আছে এই মেয়ের মধ্যে? কত মেয়েই তো তার আগে পিছু ফিরল। কত মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে তার আকর্ষণ পাওয়ার জন্য নিয়ে পড়েছিল, কিন্তু সাফার একবারের জন্য তাদের দিকে ফিরেও তাকায়নি। তারা কোনোভাবে সাফারকে তাদের মনে ফেলতে পারেনি। কিন্তু এই মেয়ে, এই সাধারণ মেয়েটার মাঝে কি এমন আছে যাতে সাফার বারবার নেশাগ্রস্ত হচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে এই নেশায়? মারাত্মক এই নেশা। সাফার খুঁজে পাচ্ছে না এই মাতাল করা নেশাটা আসলে কি। সাফার নেশার গালে হাত রাখলো। নেশা কেঁপে উঠল। সাফারের এই মাতাল করা দৃষ্টিতে সে নিজেও মাতাল হয়ে যাচ্ছে। বুকের টিকটিক শব্দটা যেন গর্জন করছে। ডুবে যাচ্ছে সে সাফারের মাঝে। সাফার তার হাত ধীরে ধীরে নেশার কানের পেছনে এনে তার চুলের মাঝে ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে নেশার ঠোঁটের দিকে এগোতে লাগলো। নেশার শ্বাস যেন ঘন হয়ে এলো। কি হচ্ছে তার সাথে এসব? সাফার তার ঠোঁটের কাছাকাছি আসতে এলে সে মুখ ফিরিয়ে নিল। সাফার থমকে গেল। আমার ঠান্ডা লাগছে। নেশার কথা শুনে সাফার নেশার থেকে দূরে গিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। নেশা সেখান থেকে চলে আসতে যাবে, তার আগেই সাফার নেশার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? চোখ মুখ লাল করে বলল সাফার। আমার সাফার নেশার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে এনে দাঁতের দাঁত চেপে বলল, ইডিয়েট, এই অবস্থায় বাইরে মেরে ফেলবো। এখানেই চেঞ্জ করে নাও, আমি বাইরে ওয়েট করছি। বলেই সাফার বাইরে বেরিয়ে গেল। নেশা তার যাওয়ার দিকে তাকিয়েই রইল। নেশা পুরো রুম পায়চারি করছে। আজ সারাদিন সাফার তার সাথে দেখা করতেও আসেনি। গার্ডরা এসে খাবার দিয়ে গেছে। এত রাত তবুও একবারের জন্য এলো না। নেশা যেন সাফারকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, সাফারের কি একবারের জন্য নেশাকে দেখার ইচ্ছে হয় না? কেন একবারও তাকে দেখতে এলো না? নেশা আর থাকতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। গার্ডদের সাফারের কথা জিজ্ঞেস করলে তারা নিচে যেতে বলে। নেশা ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগোলো। সেখানে গিয়ে যা দেখলো তাতে নেশা স্তব্ধ হয়ে গেল। সাফারের সামনে একজন ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে, আর সাফারের হাতে থাকা গান দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে। গার্ডরা এসে লাশটাকে নিয়ে চলে গেল। নেশা সেখানে দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ পর সাফার নিজের রুমে যাওয়ার জন্য ওপরে আসতেই নেশাকে দেখে থমকে গেল।
কিন্তু কিছু না বলে আবার হেঁটে নিজের রুমে চলে গেল। নেশা ও সাফারের পিছু পিছু যেতে লাগলো। কেন এভাবে মানুষ মারেন আপনি? কি শান্তি পান এতে? প্লিজ এইসব খুন খারাপে বন্ধ করে দিন। এসব যে ঠিক নয়, এতে জীবনের ঝুঁকি থাকে। কেন এত রিস্ক নিয়ে এইসব কাজ করেন? প্লিজ এইসব কাজ ছেড়ে দিন। আর কিছু বলার আগেই সাফার রেগে নেশাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। দাঁতের দাঁত পিষে বলতে লাগলো, কোন অধিকারে আমাকে এসব বলছো তুমি? সেমি, কোন অধিকারে? সাফারের কথা শুনে নেশার চোখ ছলছল করে উঠল। বারবার ব্যথায় কুকড়ে উঠছে সে। সত্যি তো, কোন অধিকারে সে সাফারকে এসব কথা বলছে? সে না হয় সাফারকে ভালোবাসে, কিন্তু সাফার সে তো তাকে ভালোবাসে না। বাসলে হয়তো এইভাবে অধিকারের কথা বলতো না। নেশার ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আসলে সরি, সত্যি তো আপনার ওপর তো আমার কোনো অধিকার নেই। আমি কে আপনাকে এইসব কথা বলার? আর কখনো এমন হবে না, সরি। কথাটা শেষ হওয়ার আগেই সাফার নেশার ঠোঁট দখল করে নিল। নেশার ঠোঁটের উপর যেন সব রাগ ঝরাতে লাগলো। নেশা ব্যথায় কুকড়ে গেল। সাফারকে নিজের থেকে সরানোর চেষ্টায় বারবার বিফল হচ্ছে। ধীরে ধীরে সাফার রাগ কমিয়ে ভালোবাসার সাথে নেশাকে ডোবাতে লাগলো। ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে লাগলো নেশাকে। নেশাও যেন সাফারের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে, ডুবে যাচ্ছে তার মাঝে। নেশা দুহাতে সাফারের বুকের শার্ট খামচে ধরল। সাফার নেশার ঠোঁট ছেড়ে গলায় নেমে এলো। সাফারের ভালোবাসায় স্পর্শে ভরিয়ে দিতে লাগলো নেশাকে। হঠাৎই নেশা সাফারকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আকস্মিক ঘটনায় সাফার দু কদম পিছিয়ে নিজেকে সামনে নিয়ে নেশার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল। সে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আলমারি থেকে ব্যাগ বের করে কাপড় প্যাক করতে লাগলো। সে আর এখানে এক মুহূর্তও থাকবে না। সে ভেবেছিল সাফার হয়তো তাকে ভালোবাসে, আর সেজন্যই সে তাকে এখানে আটকে রেখেছে। কিন্তু সে সম্পূর্ণ ভুল। যদি সাফার তাকে ভালোবাসতো তাহলে আজ এভাবে অধিকারের কথা বলতে পারতো না। সাফারের উপর যে তার কোনো অধিকার নেই তা খুব ভালো করে বুঝিয়ে দিল। সে একটা কথা আশা নিয়ে এখানে এসেছিল, যে হয়তো সাফার তাকে ভালোবাসে, কিন্তু আজ সেটাও প্রমাণ হয়ে গেল সাফার তাকে ভালোবাসে না। তাহলে সে এখানে কিসের জন্য থাকবে? এক মুহূর্তও সে এখানে থাকবে না, এক্ষুনি চলে যাবে। কিন্তু ও ব্যাগ গোছাচ্ছে কেন? ও কি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছে যে ও ব্যাগ গোছানো শুরু করেছে? সে তো কিডন্যাপ হয়েছে, আর এখন সে এখান থেকে চলে যাচ্ছে। তা ব্যাগ গুছিয়ে কি করবে ও? ধুর, ব্যাগ বেডের ওপর ছুঁড়ে ফেলে রুম থেকে বেরোনোর জন্য দরজা খুলতে যাবে, তার আগেই সাফার রুমে এসে দরজা লাগিয়ে নেশাকে দরজার সাথে শক্ত করে চেপে ধরল। কোথায় যাচ্ছ? হাতে দাঁত চেপে বলল সাফার। নেশা মুখ ঘুরিয়ে শক্ত মুখে বলল, আমি বাড়ি যাব। এখানে তোমাকে সুবিধে দিয়ে রেখেছি বলে ভেবো না যে যা খুশি তাই করতে পারবে। এখানে আমার ইচ্ছা ছাড়া তুমি এক পাও বাইরে বেরোতে পারবে না। আমি শুনতে চাই না। আমি বাড়ি যাব মানে যাব। আমি এখন এখানে থাকবো না। বললাম তো তুমি যেতে পারবে না, আমি যেতে দেবো না। কেন কেন আমাকে আটকে রেখেছেন? বলবেন প্লিজ। আমি জানতে চাই আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে। কি করেছি আমি? কেন আমি এখানে বন্দি হয়ে আছি? কিছুক্ষণ আগেও ভেবেছিল হয়তো আপনার মনে আমার জন্য একটু হলেও ফিলিংস আছে। সেই ফিলিংসটার লোভেই তো এখানে ছিলাম। আপনার প্রতি সফট কর্নার ছিল বলেই কিডন্যাপ হওয়ার পরেও এখানে বন্ধ সহজভাবে থেকেছি আমি। কিন্তু এখন সবটা ক্লিয়ার হয়ে গেল। আমার অনুভূতিটাই তুচ্ছ ছিল। আমার আপনার কোনো অনুভূতি নেই। আমি খামোখ্যাত তো ভেবেছিলাম আপনার ওপর আমার কোনো অধিকার নেই, তাই এখানে থাকারও কোনো মানে হয় না। এখন যদি মেরেও ফেলেন তাও আমি এখানে থাকবো না। আমি বাড়ি যাব, আর এক্ষুনি যাব। আমি খামোখ্যাত তো ভেবেছিলাম আপনার ওপর আমার কোনো অধিকার নেই, তাই এখানে থাকারও কোনো মানে হয় না। এখন যদি মেরেও ফেলেন তাও আমি এখানে থাকবো না। আমি বাড়ি যাব, আর এক্ষুনি যাব। নেশা কথা বলেই যাচ্ছে, আর সাফার এক দৃষ্টিতে নেশার দিকে তাকিয়ে আছে। নেশার কথাগুলো সাফারের বুকের বাম পাশে গিয়ে বিঁধছে। সাফার কিছু না বলে নেশাকে তার বুকে জড়িয়ে নিল। নেশা স্তব্ধ হয়ে গেল। ইডিয়েট, এতদিনে এটাও বোঝোনি হাউ মাচ আই লাভ ইউ। ভালোবাসি তোমাকে, বোঝো না তুমি? তোমার এত কাছে এসে তোমাকে বুঝিয়ে দিলাম আমার উপর তোমার অধিকার কি, তাও বুঝলে না ইডিয়েট। ভালোবাসি নেশা, খুব ভালোবাসি তোমাকে। সাফারের কথা শুনে নেশা নাক টেনে কাঁদতে লাগলো। নেশাকে কাঁদতে দেখে সাফার তাকে ছেড়ে দুহাতের বাহু ধরে বলল, কি হলো, কাঁদছো কেন? আপনি আমাকে ভালোবাসেন না,
একদমই ভালোবাসেন না। বললাম তো ভালোবাসি। ভালোবাসলে আমাকে সবসময় এভাবে ইডিয়েট বলতে না। ইডিয়েটদের কেউ ভালোবাসে না, আপনিও ভালোবাসবেন না। বলেই নেশা হাত দিয়ে নাক ঘষল। নেশার কথা শুনে সাফার বাঁকা হেসে তাকে আবারও জড়িয়ে ধরে বলল, তুমি ইডিয়েট, অনেক বড় ইডিয়েট, কিন্তু ইডিয়েট হলেও তুমি শুধুই আমার। আমি আমার এই ইডিয়েটকেই ভালোবাসি। আমার এই ইডিয়েটকে চাই, বুঝেছ? সাফারের কথা শুনে নেশা ফিক করে হেসে সাফারকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাফার আরও শক্ত করে নেশাকে জড়িয়ে ধরল। কতদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল সাফার। নেশাকে বুকে নেওয়ার লোকটা সেই প্রথম রাতেই হয়েছিল, যেদিন সে গাড়িতে তার বুকের মাঝে ঘুমিয়েছিল। সেই থেকে সাফার বারবার তার বুকে শুধু নেশাকে চেয়েছে। আজ তাকে নিজের বুকে পেয়ে যেন সাফারের বুকের শান্তির হিমের বাতাস বয়ে গেল। কখনো সে নেশাকে তার থেকে দূরে যেতে দেবে না, কখনোই না। এভাবেই বুকে জড়িয়ে ধরে রাখবে। পরের দিন সাফার আর নেশা দুজনে একসাথে খুনসুটিতে কাটিয়ে দিল। নেশা আর সাফারকে বাইরে যেতে দেয়নি। সারাদিন বকবক করে সাফারের কান পাকিয়ে ফেলেছে। মাঝে মাঝে সাফার ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়েও তা শুধু ক্ষণিকের জন্যই। কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায়। রাতের খাবার আনতে সাফার বাইরে যায়। খাবার নিয়ে রুমে আসতে সাফার থ হয়ে দাঁড়িয়ে পড়ে। নেশা একটা লাল ব্লাউজ আর পেটিকোট পরে সেই লাল শাড়িটা নিজের শরীরে শুধু পেঁচাচ্ছে। সাফারকে দেখেই নেশা শাড়িটা নিজের শরীরে ঢেকে নিল। এই, আপনাকে কতবার বলেছি আবার ওবার নক করে আসবেন? নেশার কথা শুনে সাফারের রাগ মাথায় চড়ল। বাড়িতে কোথায় নক করে যাব কোথায় না তা তোমাকে বলতে হবে না। আর তুমি এখন শাড়ি পরছো কেন? বাইরে যাব তাই। বাইরে যাবে মানে? অত কথা বাদ দিন। আর আপনি বাইরে যান, আমি শাড়ি পরবো। সাফার কিছু না বলে হাত থেকে ট্রেটা টেবিলে রেখে নেশার দিকে এগিয়ে গেল। কি হলো, আপনাকে বাইরে যেতে বললাম আর আপনি এগিয়ে আসছেন কেন? নেশার ঠোঁটে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে তার হাত থেকে আঁচল টেনে নিল। নেশা দুহাতে নিজেকে ঢাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। সাফার সেদিকে কোনো খেয়ালই করে না। নেশাকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরানোর সময় অনেকবার সাফারের হাত নেশার শরীর ছুঁয়ে যাচ্ছে, যাতে নেশা বারবার কেঁপে উঠছে। সাফার কুচি করে নেশার কোমরে গুঁজে দিল। নেশার সাদা পেটের মাঝখানে থাকা নাভিটা সাফারকে খুব বেশি টানছে। নিজেকে আটকে রাখতে না পেরে সাফার নেশার নাভির উপর ঠোঁট বসালো। নেশার দম বন্ধ হয়ে এলো। প্রায় অনেকক্ষণ পর সাফার নেশাকে শাড়িটা পরিয়ে দূরে গিয়ে নেশাকে দেখতে লাগলো। নেশার কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সাফারকে দেখতে লাগলো। সাফার নেশার এই দৃষ্টি দেখে বলল, কি হলো, এভাবে কি দেখছো? নেশা সাফারের কথা শুনে তার দিকে তেড়ে গেল। এই সত্যি করে বলুন, এর আগে কয়টা মেয়েকে আপনি শাড়ি পরিয়েছেন? মানে কি? মানে কি মানে? আপনি এত সুন্দর করে শাড়ি পরানো কোথা থেকে শিখলেন? নিশ্চয়ই এর আগে কোনো মেয়েকে এভাবে শাড়ি পরিয়েছেন। আমি কোনো মেয়েকে কেন শাড়ি পরাতে যাব? যে কারণে আমাকে পরালেন। তোমার সাথে অন্য কারো তুলনা তুমি কেন করছো? করতে হচ্ছে। আপনি বলুন, আপনি সুন্দর করে শাড়ি পরানো কোথায় শিখলেন? আমি জানতাম তুমি শাড়ি পরতে পারো না, তাই শাড়িটা যখন তুমি পরবে তখন যে তোমাকে হেল্প করতে হবে তা আমি খুব ভালো করেই জানতাম। তাই ইন্টারনেটে আগে থেকে শিখে রেখেছি। সত্যি? তো ও সরি। সাফার এবার রাগী চোখে নেশার দিকে তাকালো। এই প্রথম ও কাউকে কৈফিয়ত দিল, আর প্রথমবার কাউকে ভয়ও পেল। সাফার নেশার রাস্তা ধার ঘেঁষে হাঁটছে। সাফার বারণ করার পরও নেশা কোনো বাধা মানেনি। তার নাকি ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। সে আজ বাইরের পরিবেশ অনুভব করবেই। তাই না চাওয়া সত্ত্বেও সাফার নেশাকে সাথে নিয়ে বেরোতে হলো। নেশা আইসক্রিম খাচ্ছে আর বকবক করছে। সাফার চুপচাপ তার কথাগুলো শুনছে। নেশার বকবকানিগুলো নেশায় পড়ে গেছে সাফার। সে খুব ভালো করে বুঝে গেছে নেশা ছাড়া সে আর কিছুই চায় না। নেশাই তার সব কিছু। নেশাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না। নেশার নিঃশ্বাসের শব্দ শুনতে না পেলে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। মারাত্মকভাবে নেশায় পড়ে গেছে। এই নেশা থেকে বেরোনো সাফারের সাধ্য নেই, আর সে কখনোই এই নেশা থেকে বেরোতেও চায় না। সাফার নেশার দিকে তাকিয়ে আছে এসবই ভাবছিল। তখনই কিছু গার্ড এসে তাদের দুজনকে ঘিরে ধরল। সাফার আর নেশা অবাক হয়ে সেই গার্ডদের দিকে তাকিয়ে আছে। সাফার তাদের দেখে দাঁতে দাঁত চেপে এক হাতে শক্ত করে নেশার হাত ধরল, যেন ছেড়ে দিলেই নেশা তার থেকে দূরে সরে যাবে বা হারিয়ে যাবে।
তখনই তাদের সামনে এসে দাঁড়ালো সম্রাট। সম্রাটকে দেখে নেশার চোখ জল করে উঠল। সাপারের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে সে সম্রাটের বুকে হুমড়ি খেয়ে পড়ল। পাপা, পাপা কেমন আছো তুমি? ভালো মা, তুই ভালো আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। সাফার ফ্যাল চোখে নেশার দিকে তাকিয়ে আছি। তার মানে কেউ তার বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়ে চলে গেল। নেশার হারানোর ভয়টা তার সত্যিই হতে চলেছে। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা গার্ড এসে গান দিয়ে সাফারের মাথায় আঘাত করলো। সাফার মাথায় আঘাত পেয়ে হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল। সাফারকে আঘাত করতে দেখে নেশা বিচলিত হয়ে উঠল। পাপা পাপা, ওনাকে মারছে ওরা, ওনাকে মারতে বারণ করো, উনি কিছু করেনি, বিশ্বাস করো, উনি কিচ্ছু করেনি। বলেই নেশা দৌড়ে সাফারের কাছে আসতে চাইলে তার আগেই সম্রাট তার হাত ধরে ফেলে। অনেক কিছু করেছে ও তোকে ইউজ করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু ও জানে না এই সম্রাট নিজের পরিবারের জন্য কি করতে পারে। সম্রাটের কথা শুনে নেশা স্তব্ধ হয়ে গেল। কি বলছে সম্রাট? সাফার তাকে ইউজ করেছে? নো পাপা, তোমার কথা ভুল হচ্ছে। তুই ওকে চিনিস না, ও পারে না এমন কোনো কাজ নেই। তুই চল আমার সাথে। নেশাকে টানতে টানতে নিয়ে গেল সম্রাট। নেশা প্রাণহীন দৃষ্টিতে সাফারের দিকে তাকিয়ে আছে। সাফার তাকে ইউজ করেছে এই কথাটা যেন সে মানতেই পারছে না। অন্যদিকে গার্ড সাফারকে একের পর এক আঘাত করেই যাচ্ছে, কিন্তু সাফারের দৃষ্টি নেশার দিকে। আস্থার ভয় সত্যি হলো, নেশাকে সে হারিয়ে ফেলল। এই হারিয়ে ফেলার ভয়ই তো কাল সম্রাটের গোপন দূতকে মেরেছিল, কিন্তু তবুও সে নেশাকে আটকে রাখতে পারল না। নেশা চলে গেল। সাফার দাঁত মুখ শক্ত করে গার্ডদের দিকে তাকায়। গার্ডরা ভয়ে একটু পিছিয়ে যায়। পরের দিন নেশা ভার্সিটি যাওয়ার নাম করে সাফারের বাড়ি যায়। নেশা রুমে ঢুকে দেখে সাফার অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে। সাফার পকেটে 2 হাত রেখে থাই গ্লাস ফেট করে বাইরের শহর দেখতে ব্যস্ত। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেছনে ঘুরে যাকে দেখল তাতে সাফার সফট। নেশা তার সামনে দাঁড়িয়ে আছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। সাফারের মাথায় ব্যান্ডেজ দেখে নেশার চোখ ছলছল করে উঠল। নেশা, কেন ঠকালেন আমায়? কি বলছো এসব? কেন ঠকালেন আমায়? ভালোবাসার নামে ইউজ করলেন আমাকে। কেন আপনাকে ভালোবাসেন এত বড় শাস্তি দিলেন আমাকে? নেশা, বিশ্বাস করো আমি তোমাকে ব্যবহার করিনি। বন্ধ করুন আপনার নাটক। এখনো কি আপনার কার্যসিদ্ধি বাকি? এখন আমাকে ইউজ করতে চাইছেন? ভালোবাসার নামে মিথ্যা কথা না বললেও পারতেন। কিডন্যাপ করে এনে দড়ি দিয়ে বেঁধে রাখতেন, সারাদিন না খাইয়ে রাখতেন, তাতেও তো হতো। হ্যাঁ, কষ্ট হতো আমার, কিন্তু এতটাও হতো না। আমার যে দম বন্ধ হয়ে আসছে, আপনি কি করে পারলেন আমার অনুভূতিগুলো নিয়ে খেলতে? নেশা, একবার আমার কথাটা শোনো। বলে যেই নেশাকে ধরতে যাবে তখনই নেশা সরে গেল। ডোন্ট টাচ মি। আমারই ভুল ছিল, আমি আপনাকে ভালোবেসেছি। ভুলে গেছিলাম আপনি একজন মাফিয়া। মাফিয়ারা সবসময় স্বার্থপর হয়। যারা নিজ স্বার্থে মানুষ খুন করতে পারে তারা কিভাবে কাউকে ভালোবাসতে পারবে? নেশা, আমি শুধু আপনাকে এক ঝলক দেখার জন্য এসেছিলাম। দেখা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর কখনো আমার দেখা হবে না। আমি আপনার মুখও দেখতে চাই না। বলেই নেশা রুম থেকে বেরিয়ে গেল। নেশা, নেশা, লিসেন টু মি। সাফার পেছন থেকে ডাকার পরেও নেশা তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফারের এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। যেভাবেই হোক নেশার রাগ ভাঙাতেই হবে। নেশা তাকে ভুল বুঝেছে, এটা সে কিছুইতেই মানতে পারছে না। যে করেই হোক নেশাকে বোঝাতে হবে সাফার সত্যিই তাকে কতটা ভালোবাসে। নেশা দোড়ায় পড়ে আছে। কি করবে ও? কাকে বিশ্বাস করবে? তার বাবা তাকে কখনোই মিথ্যে বলবে না, সেটা সে খুব ভালো করেই জানে। অন্যদিকে সাফারকেও সে অবিশ্বাস করতে পারছে না। কোন দিকে যাবে? নেশা সাফারকে ছাড়া থাকতে পারবে না। যতই হোক ভালো তো তাকেই বাসে। নেশা ভার্সিটি থেকে বেরোনোর সময় ভার্সিটির দরজা চোখ পড়তেই অবাকের সপ্তম আকাশে পৌঁছালো সে। এসে কাকে দেখছে? এই কি সাফার? সত্যি কি তার সামনে সাফার দাঁড়িয়ে আছে? ভার্সিটির সামনে কালো টি শার্টের উপর কালো শার্ট আর কালো গবার্ডিংয়ের প্যান্ট, চোখে কালো সানগ্লাস পরে বা কালো বাইকের উপর বসে আছে। পুরো হিরো লাগছে। নেশাকে দেখেই বাইক থেকে উঠে দাঁড়ালো। নেশা এভাবে সাফারকে দেখে কিছুক্ষণের জন্য থ মেরে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে
তার থেকে চোখ ফিরিয়ে সোজা হাঁটতে লাগলো। চারপাশে 4 জন গার্ড থেকে ঘিরে রেখেছে। ভার্সিটির বাইরে বেরোতেই সাফার নেশার দিকে এগিয়ে এলো। সাথে সাথে নেশার গার্ডরা সাফারের বাহু ধরে তাকে আটকালেন। সাফারের গায়ে হাত দেওয়ার সাথে সাথে সাফার চোখ মুখ শক্ত করে তাদের দিকে তাকান। কোথা থেকে যেন কয়েকটা গার্ড এসে নেশার গার্ডদের ঘিরে ধরল। তারা 4 জন আর সাফারের গার্ডরা 8 জন। কীভাবে পারবে তারা? নেশা তাদের এই অবস্থা দেখে সাফারের দিকে রাগী লুক ছুড়ে দিয়ে গাড়িতে বসতে গেলে সাফার নেশার হাতে হ্যাঁচকা টান মেরে তাকে গাড়ির সাথে চেপে ধরল। কি করছেন? কে ছাড়ুন আমাকে। না ছাড়বো না, তোমাকে আমার কথা শুনতে হবে। আপনার কোনো কথাই শুনবো না আমি, ছাড়ুন আমাকে। শাট আপ অ্যান্ড লিসেন টু মি ইডিয়েট। আই লাভ ইউ। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার। কেন বুঝছো না? আমি তোমাকে ইউজ করিনি, ভালোবাসি তোমাকে। সেই প্রথম দিন থেকে তোমাকে ভালোবাসি। তোমার অভ্যাস হয়ে গেছে আমার তোমার উপর বিরক্ত না হলে যে আমার ভালো লাগে না, তোমার বক বক না শুনলে যে আমার ভালো লাগে না। নেশা, তোমাকে যদি আমার ব্যবহার করার হতো তাহলে অনেক দিন আগে সেটা করতাম। যখন জেনেছিলাম তুমি সম্রাট খানের মেয়ে, তখন আমি তোমাকে ইগনোর করতে শুরু করেছিলাম। তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি জানি তোমার বাবা কখনোই আমাদের মেনে নেবে না, তাই আমি তোমায় আমার কাছে নিয়ে গিয়েছিলাম। তোমার বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য নয়। যদি এরকমটাই হতো তাহলে আমি নিশ্চয়ই ওনার দুর্বলতার সুযোগ নিতাম, কিন্তু আমি তা করিনি। আমি পিছু সরে এসেছি শুধু তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আমাকে ভুল বোঝো না নেশা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হয়েছে, আপনার ড্রামা শেষ হয়েছে। আমাকে ইউজ করা এখনো বাকি আছে আপনার, যে এখনো ড্রামা চালিয়েই যাচ্ছেন। দেখুন, যদি আপনার সেরকম কোনো ইন্টেনশন থাকে তো আমাকে আমি সোজাসুজি বলে দিচ্ছি, আমি আর আপনার এই ফাঁদে পা দিচ্ছি না। আমি অতটাও বোকা নই যে আবার আপনার কথায় চলে আসবো। আমি ছাড়ুন আমাকে। এটা বলেই ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে বসলো নেশা। আমার কাছতে যেতে দিন নেশা, আমার কথা প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। এবারে সাফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় পা দিয়ে লাথি মারা শুরু করলো। নেশা প্রত্যেকটা লাথিতে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। গার্ডদের ছেড়ে দিলে নেশার গাড়ি চলে যায়, কিন্তু সাফারের রাগ কিছুতেই কমছে না। কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে করছে। রাতে সাফার নিজের রুমে বসে ড্রিঙ্ক করছে। ওই মেয়ের সাহস হলো কী করে আমাকে ইগনোর করার? আমাকে সাফারকে ইগনোর করলো ও? আমাকে বলছে আমি ড্রামা করছি। হাউ ডিয়ার শি! কী যোগ্যতা আছে ওর এই সাফারের ভালোবাসা পাওয়ার? ওর থেকেও হাজারটা ভালো মেয়ে আমার পেছনে করে। ও ইজ শি। ওকে আমাকে ইগনোর করার এত করে বলার পরেও শুনলো না। ওকে শুনতে হবে না। এই সাফার কারো পরোয়া করে না। ওর মতো তুচ্ছ মেয়ে আমি কেন কষ্ট পাবো? ওর থেকে হাজার গুণে ভালো মেয়ে আমার কাছে আসার জন্য মরে যাচ্ছে। আমি কিনা তাকে মানানোর জন্য গেলাম। দিস ইজ টু মাচ। আর কখনো ওই মেয়ের কথা ভাববো না আমি। চলে গিয়েছে তো কী হয়েছে? এই সাফারি কারো পরোয়া করে না, আর কখনো যাব না ওর কাছে কখনো। ইডিয়েট একটা। পরের দিন বিকেলে নেশার বাড়ির সামনে সাফার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নেশা আজ ভার্সিটি যায়নি, যার কারণে তাকে বাড়িতে আসতে হলো। সেই কখন থেকে বসে আছে সাফার, কিন্তু নেশার টিকিটেরও দেখা মিলছে না। ও এক দৃষ্টিতে নেশার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। এমন সময় নেশা দুহাত উপরে করে হাই নিতে নিতে বারান্দায় এলো। নেশাকে দেখে সাফার অটোমেটিক দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর ধুক ধুক আওয়াজ শুরু হলো। একটা পিঙ্ক কালারের লেডিস টি শার্ট আর পায়জামা পরা, চুলগুলো এলোমেলো, ঘুম ঘুম চোখে ছোট বাচ্চাদের মতো বারান্দায় এসে দাঁড়ালো। নেশার এই কিউটনেস যে সাফারকে ঘায়েল করেছে সেদিকে তার খেয়ালই নেই। নেশা বারান্দার রেলিংয়ে হাত রেখে চারিদিক দেখতে দেখতে হঠাৎই সাফারের দিকে চোখ গেল। সাফারকে দেখেই নেশা ভূত দেখার মতো চমকে উঠে দূর করে সোজা রুমে চলে যায়। এসে কাকে দেখলো? স্বপ্ন দেখছে না তো? সাফার তাদের বাড়ির সামনে। ও গড, একবার যদি তাকে নেশার বাবা দেখে ফেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এখন সে কি করবে? এক হাত কোমরে আর অন্য হাত আঙুল দাঁতে দিয়ে কামড়ে ধরে রুমের মধ্যেই পায়চারি করছে নেশা। চিন্তায় সে মরে মরে। এইদিকে সাফার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইডিয়েট কার! এইভাবে ভেতরে যাওয়ার কি মানে? একটু যে মন করে দেখবো তাতেও এই মেয়েটার প্রবলেম। একে নিয়ে যে কি করব। সাফার পকেট থেকে ফোন বের করে নেশাকে ফোন দিল। নেশা পায়চারি করছিল।
এমন সময় ফোন বেজে ওঠে। সাথে সাথে নেশা চমকে ওঠে। এই ফোনটাও এখন আমাকে ভয় দেখানো শুরু করলো। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। নেশা প্রচণ্ড বিরক্তির সাথে ফোন রিসিভ করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে বকুনির বসন বয়ে এলো কানে। এই মেয়ে, তোমার প্রবলেম কি? ভেতরে চলে গেলে কেন? ইডিয়েট মেয়ে একটা, ভেতরে চলে গিয়ে কি বোঝাতে চাইছো? যে তুমি খুব ইন্টেলিজেন্ট আর আমি অ্যাজ এ ফুল এখানে দাঁড়িয়ে আছি তোমাকে দেখার জন্য? চুপচাপ কোনো কথা না বলে এক্ষুনি বারান্দায় এসো। নেশা বকুনি খেয়ে কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো বারান্দায় চলে গেল। এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। নেশা বোকার মতো দাঁড়িয়ে রইল। আর সাফার তার নেশাকে মন ভরে দেখতে লাগলো। এই পিচ্চিটা কিনা এখন তার নেশা। ভাবা যায়, যেই সাফার কখনো কারো তোয়াক্কা করতো না, আজ সে কিনা এই একটা পিচ্চির জন্য এখানে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চিত একটা হাস্যকর ব্যাপার, কিন্তু সাফারের কাছে এই ব্যাপারটা কেন জানি ভালোই লাগছে। ভালোবাসার একটা নতুন এক্সপিরিয়েন্স। এতদিন তো ছিনিয়ে নিতে জানতো, কিন্তু এখন ভালোবাসতে জানে। আর নেশাই তাকে সেটা শিখিয়েছে। নেশার উপর থেকে সাফারকে দেখছে কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে। ফরমাল থেকে একেবারে নর্মাল হয়ে গেছে। নেশা জানে সাফার তাকে কতটা ভালোবাসে। সাফারের কালকের বলা কথাগুলো যে পুরোটাই সত্যি ছিল, সেটা নেশা খুব ভালো করেই জানে। তবুও একটা ভাব নিতেই হয়। ভাবা সাফারের মতো একজন যখন তার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসে, তখন একটু তো ভাব নিতেই হয়, না হলে নিজের স্পেশালিটিটা বোঝা যায় না। নেশা এসব ভাবতে ভাবতে পাশে তাকাতেই দেখে সম্রাটের গাড়ি আসছে। নেশার চোখ বড় বড় করে সাফারের দিকে তাকায়, বারবার ইশারায় তাকে চলে যেতে বলছে, কিন্তু সাফারের যেন সেদিকে কারো খেয়ালই নেই। সে নেশাকে দেখতেই ব্যস্ত। আর থাকতে না পেরে নেশার সুযোগ বুঝে রুমে ঢুকে পড়ল। এবার সাফারের ধ্যান ভাঙল, আবার চলে গেল। সাফার সোজা হয়ে দাঁড়াতেই দেখে তার সম্রাট দুহাত পকেটে দিয়ে দাঁড়ানো। তাকে দেখে সাফার তো সামনে মুখোমুখি দাঁড়ায়। সম্রাট দাঁতে দাঁত চেপে বলল, এখানে কি করছো? আপনার মেয়েকে দেখতে এসেছি। ভুলে যাও তার কথা, ও আমার মেয়ে। আর আমি বেঁচে থাকতে আমার এত বড় সর্বনাশ আমি কখনোই হতে দেব না। ভালোবাসা থেকে সর্বনাশের পদবি কেন দিচ্ছেন? আমি নেশাকে ভালোবাসি। আপনি একদিন আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিলেন। সেদিন কিছু করতে পারিনি, কারণ আমি ছোট ছিলাম। এখন আর ছোট নই। এখন আর আপনি নেশাকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। সেটা তো সময়ই বলে দেবে। নেশাকে আমি ভালোবাসি, তার জন্য আমি আপনার সাথে আমার লড়াইয়ে আমি পিছু সরে এসেছি। কিন্তু এইবার আর নয়। নেশাকে বাবার লড়াইয়ে আমি পিছনে আসছি না। নেশা শুধু আমার। আই লাভ হার অ্যান্ড সেই অলসো লাভ মি। নিজের মেয়েকে কি করে দমিয়ে রাখবেন? সম্রাট কিছু না বলে সাফারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, চলে যাও এখান থেকে। নেশাকে না নিয়ে ফিরছি না। ওকে, অল দ্য বেস্ট। এটা বলেই সম্রাট সাফারের পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। কুয়াশা নেশাকে খাইয়ে দিচ্ছে, আর নেশা চুপচাপ খাচ্ছে। তার গলা দিয়ে খাবার নামছে না। বাইরে সাফার না খেয়ে দাঁড়িয়ে আছে এক পলক তাকে দেখার জন্য, আর সে এখানে বসে বসে গিলছে। কিছু বলতেও পারছে না তার বাবার জন্য। সে জানে এখন যদি সে না খায় তো তার বাবাও খাবে না, আর তার বাবা না খেলে তার মাও খাবে না। তাই চুপচাপ গিলতে হচ্ছে তাকে। কোনো রকম একটু পানি খেয়েই নেশা বলল, কয় চা খাবো না, হয়েছে মানে কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে মা, আর খেতে পারবো না। বলেই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। সম্রাট কুয়াশা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দুদিনে কেমন চুপসে গেছে। অন্যদিন হলে এতক্ষণে কথা বলে তাদের কান পাকিয়ে দিত, একাই পুরো বাড়ি মাতিয়ে রাখত। কিন্তু আজ একটাও কথা মুখ ফুটে পড়ল না। আজ মেয়েটা বাড়িতে থেকেও কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সম্রাট হাত ধুয়ে উঠে গেল। কোথায় যাচ্ছে? নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে। এটা বলেই বাড়ির বাইরে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল। সম্রাট এসে সাফারের সামনে দাঁড়ালো। সম্রাটকে দেখেও না দেখার ভান করে বসে রইল সাফার। কেন চলে যাচ্ছ না এখান থেকে? বলেছি তো, নেশাকে ছাড়া আমি কোথাও যাব না। কেন এমন করছো? ভালোবাসি তাই। তুমি যে নেশাকে ভালোবাসো তা আমি কি করে বিশ্বাস করব?
তুমি তো সবসময় আমার উপর প্রতিশোধ নিতেই মেতে আছো। কে বলতে পারে এটাও একটা তোমার চান নয়? আপনার বিশ্বাস করা আর না করাতে আমার কোনো যায় আসে না। প্রমাণ করতে পারবে তুমি আমার মেয়েকে সত্যিই ভালোবাসো? প্রয়োজন বোধ করি না। তাহলে নেশাকে ভুলে যাও। ইম্পসিবল। চেষ্টা করলে সবই পসিবল। আমি সেই চেষ্টাটা করতে চাই না। আমার মেয়ের জন্য তুমি তোমার কালো দুনিয়া ছাড়তে পারবে? সম্রাটের কথা শুনে সাফার একবার তার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। সম্রাট নিজের পকেট থেকে একটা কার্ড বের করে সাফারের দিকে এগিয়ে দিয়ে বলল, সময় হলে আমার অফিসে চলে এসো। তার প্রয়োজন হবে না। তাহলে নেশাকে ভোলার প্রয়োজন হতে পারে। এটা বলেই বাইকের উপর কার্ডটা রেখে চলে আসার জন্য পেছনে ঘুরতেই সাফার বলে ওঠে, বারবার নেশাকে ভোলার ভয় দেখাচ্ছেন আমাকে। প্রয়োজন পড়ে তাই। বলেই হেলতে দুলতে ওখান থেকে চলে গেল। সাফার সেদিকে দেখে চোখ সরিয়ে পকেট থেকে ফোন বের করে নেশাকে কল করলো। নেশা পড়ার টেবিলে বসেছিল, তবে পড়ছিল না, সাফারের কথাই ভাবছিল। কিছুক্ষণ আগেই বারান্দায় গিয়েছিল, কিন্তু সম্রাটকে দেখে চলে এসেছে। ফোন বাজতেই নেশা ফোন হাতে নিয়ে দেখে সাফার ফোন দিয়েছে। তুলবে কি তুলবে না করতে করতে তুলেই ফেললো। এই মেয়ে আজকে বারান্দায় না আসার পণ করে রেখেছো নাকি? যাব না আমি বারান্দায়, কেন? কারণ আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি আছি তো কি হয়েছে? আমি আর কখনো আপনার সামনে যাব না। কেন? তোমার জন্য আমি এত কষ্ট করে এইসব নর্মাল ড্রেস পরে কার ছেড়ে বাইক নিয়ে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো তুমি আমার সামনে আসবে না? আসল নাই তো, যে কেউ আমার স্বপ্নের রাজকুমার সেজে এলেই আর সে আমার স্বপ্নের রাজকুমার হয়ে যাবে না। তোমার রাজকুমার হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি সাফারি, ওকে? আর তোমার জন্য বাইক নিয়ে শুধু এই সাফারি আসবে, অন্য কেউ আসার আগেই আমি তাকে শেষ করে ফেলবো। আর তুমিও অন্য কাউকে এক্সপেক্টও করো না। এখন চুপচাপ বারান্দায় এসো। যাব না। তুমি আসবে নাকি আমি যাব? কোথায়? তোমার রুমে। কিভাবে আসিবেন? তুমি খুব ভালো করেই জানো এই সাফার কি করতে পারে। তুমি বাইরে আসবে নাকি আমি ভেতরে যাব? তার কোনো প্রয়োজন হবে না, আমি আসছি। নেশা বাধ্য মেয়ের মতো বারান্দায় এসে দাঁড়ালো। এই লোকের কোনো গ্যারান্টি নেই, বলার সাথে সাথে রুমে চলে আসতে পারে, কিন্তু নেশা একদমই এই রিস্ক নিতে চায় না এই মুহূর্তে। তোমার আজ খুব সুন্দর লাগছে। কথাটা শোনার সাথে সাথে নেশার বুক ধুক করে উঠল। সাফার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নেশা কোনো রকম কাঁপা গলায় বলল, চলে যান প্লিজ। এই দূরত্বটা সহ্য হচ্ছে না নেশা, তোমার অভ্যাস হয়ে গেছে আমার। নেশা চুপ করে সাফারের কথা শুনছে। খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে আনবো, আই প্রমিস ইউ। এটা বলেই ফোন রেখে দিল সাফার। নেশা আর থাকতে না পেরে রুমে চলে গেল। তার খুব কান্না পাচ্ছে। সাফারের প্রত্যেকটা কথায় মায়া জড়ানো আছে, যা তাকে সাফারের কাছে ভীষণভাবে টানছে। সাফারও চুপচাপ বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সাফার সম্রাটের অফিসে এসে হাজির হলো। রিসেপশনে গিয়ে সম্রাটের কেবিনের নম্বর নিয়ে সেদিকে গেল। সম্রাট নিজের কেবিনে বসেছিল। সিসিটিভি ফুটেজে সাফারকে আসতে দেখে বাঁকা হেসে বলল, আমি জানতাম তুমি আসবে সাফার। এবার দেখো এই সম্রাট এখন কি করে। সাফার সম্রাটের কেবিন খুঁজে ভেতরে ঢুকে পড়ে। কারোর কেবিনে আসতে হলে নক করে আসতে হয়, আর যারা এটা জানে না তাদের ম্যানারস বলা হয়। সাফার সম্রাটের কথা শুনে নিজের রাগ দমন করে আবার দরজার কাছে গিয়ে বলে, মেয়ে কামিন। কথাটা কেমন জানি ফিল হলো না আমার। সাফার দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের রাগ গিলে বলল, মেয়ে কামিন স্যার। ইয়েস কাম। সাফার কেবিনে ঢুকে বসতে যাবে তখনই সম্রাট বলে উঠল, আমি বসার অনুমতি দিইনি। সাফার এবার না বসে দাঁড়িয়ে রইল। আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি এসেছি। তোমার কাগজপত্র, কিসে? তোমার শিক্ষাগত যোগ্যতা কি সেটা তো আমাকে জানতে হবে, না হলে আমি তোমাকে কিভাবে কাজে রাখি বলো। কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, ইচ্ছে মতো একটা কাগজ দিলেই হবে, তবে সেটা আমার লেভেলের হওয়া চাই। আর ইউ শিওর? সাফার কিছু বলল না। ওকে, আমি দেখছি তোমাকে কি কাজ দেওয়া যায়। সম্রাট নিজের টেবিলে থাকা ঘন্টাটা বাজালো। কিছুক্ষণের মধ্যেই একজন পিয়ন এসে বলল, আসতে পারে স্যার? ইয়েস কামিন। জি স্যার, ডেকেছি না?
একে নিজের সাথে নিয়ে যাও। ও এখন থেকে তোমাদের ওয়ার্ডে কাজ করবে। আর হ্যাঁ, ওকে একটা ড্রেসও দিয়ে দিও। হোয়াট, কি বলছেন এসব? আমি ওদের ওয়ার্ডে কাজ করব মানে? হ্যাঁ, আমার মতে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে কাজ দিচ্ছি, অ্যান্ড একদম তোমার লেভেলে। সাফার রেগে দুহাত টেবিলে রেখে বলল, হোয়াট ডু ইউ মিন মি সম্রাট? আই মিন টু সে, আজ থেকে তুমি একটা পিয়ন। অনেক দিন ধরেই সাফার সম্রাটের অফিসে বিয়ের কাজ করে। একই তো, সে সব কাজে অভ্যস্ত নয়, তার উপর আবার তার নিজের রাগের উপর কন্ট্রোল নেই। তাই যখন তার কিছু কাজে ভুল হয় আর কেউ তাকে সেটার জন্য কথা শোনায়, সেদিন সেই লোকের দিন খুব খারাপ হয়। কারণ সাফার হয় তার নাক ফাটায়, না হয় তার মাথা ফাটায়। কি আর করা, একজন মাফিয়া যখন ভালো মানুষের জগতে, তখন এমনটা হওয়া স্বাভাবিক। সম্রাট সাফারের এইসব ব্যবহারে তার সামনে স্টিক থাকলেও নিজের কেবিনে এসে একা ঠিকই হেসে কুপোকাত হয়। কারণ একটা সময় ছিল যখন সে নিজেও বারবার এই ঘটনার সম্মুখীন হয়েছে। আর আজ সে আর একজনকে দেখছেন ঠিক তারই মতো। হঠাৎ একদিন সম্রাট সাফারকে নিজের কেবিনে ডেকে পাঠায়। সাফার এলে তার সামনে টেবিলে একটা কার্ড ছুঁড়ে মারে। সাফার কার্ডটা হাতে নিয়ে বলে, হোয়াট ইজ দিস? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? নেশার। হোয়াট, কি বলছেন কি আপনি? নেশার বিয়ে মানে? নেশার বিয়ে মানে নেশার বিয়ে, এতে না বোঝার মতো কি আছে? ছেলে আমার ভীষণ পছন্দের, তাই দেরি না করে বিয়ের ডেট ফিক্স করে দিয়েছি। বিয়ের দিন চলে এসো। আপনি মজা করছেন আমার সাথে? আমি নেশার জন্য এখানে পড়ে আছি আর আপনি বলছেন নেশার বিয়ে, আবার সেই বিয়েতে আমাকে ইনভাইটও করছেন। কেন, ইনভাইট করাটা কি উচিত হয় না বুঝি? তবে আমার তো মনে হয় সেই বিয়েতে তোমার থাকাটা খুব দরকার। ইনফ্যাক্ট চিফ গেস্ট হয়ে থাকা দরকার তোমার। বন্ধ করুন আপনার এসব মজা। আমি এতদিন এত সব কিছু সহ্য করছি শুধুমাত্র নেশাকে পাওয়ার জন্য। ওয়েট ওয়েট ওয়েট, কী বললে তুমি? তুমি আর সহ্য করছো? একটা কথা তোমাকে ক্লিয়ার করে দিই, তুমি কিছু সহ্য করোনি, বরং আমি তোমাকে সহ্য করেছি, ওকে? আর এখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সো আমি তোমার উপরে কিছুতেই ডিপেন্ড করতে পারি না। তাই তুমি এখন থেকে অফিসে না আসলেই খুশি হব। আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই মনে করে চলে আসবে। বেস্ট অফ লাক। বলেই সম্রাট বেরিয়ে যেতে লাগলো। আর সাফার পেছন থেকে চেঁচিয়ে বলল, আপনি যাই করুন না কেন, নেশা শুধু আমার, আর আমি তাকে অন্য কারো হতে দেব না। এর জন্য আমার যা করা উচিত আমি তাই করব। আর পছন্দ করা ছেলেকেও আমি শেষ করে দেব। কেউ নেশার দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। শি ইজ অনলি মাইন, গট ইট? সম্রাট সাফারের কথা শুনে একটু থেমে বাঁকা হেসে ওখান থেকে চলে গেল। সাফারের রাগে মাথা ফেটে যাচ্ছে, সব কিছু শেষ করে দেওয়ার ইচ্ছে হচ্ছে। হাতে থাকা কার্ডটা ছেঁড়ার প্রস্তুতি নিতেই মনে হলো আগে দেখে তো নিই যে কোন ইডিয়েট তার কাছ থেকে তার নেশাকে কেড়ে নিতে চাইছে। সাফার খাম থেকে কার্ড বের করেই মাথা ঘুরতে লাগলো। সে স্বপ্ন দেখছে না তো? এ তো নেশার পাশে তারই ছবি, তারই নাম। তার মানে সম্রাট তার সাথে নেশার বিয়ে। সাফার বাম হাতে মাথার পেছনে চুলকাতে চুলকাতে ভাবছে, এই শ্বশুর নামক প্যারাটা তো তাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। আজ সাফার আর নেশার বিয়ে সম্পূর্ণ হলো। বিদায়ের সময় নেশা তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। কুয়াশা তার চোখের জল মুছিয়ে দিয়ে বাইরে নিয়ে এলো। কুয়াশা নিজেই ভেতর থেকে ভেঙে পড়ে, কিন্তু মেয়েকে সেটা প্রকাশ করতে চায় না। নেশা গিয়ে তার বাবাকেও জড়িয়ে ধরল। সম্রাট এক হাতে তার মেয়েকে জড়িয়ে ধরে সাফারকে উদ্দেশ্য করে বলে, মনে করো না আমাদের লড়াই এখানেই শেষ, এখন তো শুধু শুরু। এই লড়াই সারা জীবন চলবে আমাদের মাঝে। তার কথা শুনে কুয়াশা নেশা দুজনেই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। সাফার শান্ত দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল। সে জানে সম্রাট কোন লড়াইয়ের কথা বলছে। যখন আপনার মেয়েকে পাওয়ার লড়াইয়ে আমি জিতেছি, তাকে ভালোবাসার লড়াইয়েও আমি জিতব। অল দ্য বেস্ট মাই সন ইন ল। থ্যাঙ্কস। এই কথাটা কেমন জানি ফিল হলো না আমার। থ্যাঙ্কস বাবা। সম্রাট সাফারকে জড়িয়ে ধরল। আজ সম্রাটের চোখের কোণে জল জমেছে, সেটুকু সবার আড়ালে মুছে নিল। নেশাকে গাড়িতে উঠিয়ে দিল। সাফারও উঠে বসল। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। সম্রাট কুয়াশা দাঁড়িয়ে তার মেয়ে যাওয়া দেখতে লাগলো।
আসলে সময় কত তাড়াতাড়ি বয়, তাই না? আমাদের সেই ছোট্ট নেশাটাকে আজ আমরা বিদায় দিয়ে দিলাম। ও সুখে থাকবে তো? বলেই কুয়াশা নিজের চোখের জল বুঝল। সম্রাট এক হাতে কুয়াশাকে জড়িয়ে ধরে বলল, আমি সাফারের চোখে সেই ভালোবাসাটা যা এক সময় তোমার জন্য আমার মনে ছিল। আমি আমার মেয়ের জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। আমি নিশ্চিত সাফার তাকে নিশ্চয়ই সুখে রাখবে, হয়তো আমাদের থেকেও বেশি। সাফার নেশাকে কোলে নিয়ে রুমে ঢুকলো। গাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। নেশাকে বেডের উপর শুইয়ে তার উপর একটু ঝুঁকে বসলো। আজ আমার অপেক্ষার শেষ হলো। আজ আমি তোমার একদম নিজের করে পেলাম। তবে জানো তো, আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য কখনো বিয়ের কথা ভাবিনি। যদি এই জিনিস আগে আমার মাথায় আসতো, তবে অনেক আগেই তোমাকে বিয়ে করে ফেলতাম। তখন দেখার এই প্যারা, মানে বাবা আমাকে কি করে না মেনে থাকতো। নেশার দিকে তাকিয়ে সাফার উঠে গেল। তার বাবাকে প্যারা বলার কারণে যে নেশা রেগে গেছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে সাফার। তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, নেশা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই বাড়ি সাজার কতক্ষণ থাকবে? কেন? আমাকে কি এই সাজে ভালো লাগছে না বুঝি? নেশার কথা শুনে সাফার নেশার একদম কাছে গিয়ে বলল, তুমি যদি পেতনি সাজেও থাকো, তাহলেও আমি তোমার নেশাতে ডুবে থাকবো, যেমনটা এখন আছি। নেশা সাফারের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে রেগে সাফারের বুকে মারতে মারতে বলল, আপনি আমাকে পেতনি বললেন? সাফার হাসতে হাসতে নেশার হাত দুটো টেনে বেডে শুইয়ে দিয়ে তার উপর আধশোয়া হয়ে বলল, তুমি পেতনি হলেও শুধুই আমার, বুঝেছ? বলেই নেশার নাকে নাক ঘষল সাফার। তার কথা শুনে নেশার লজ্জায় লাল হয়ে যাওয়ার অবস্থা। নেশার লজ্জামাখা মুখ দেখে সাফারের সব কিছু এলোমেলো হয়ে গেল। তার আর কোনো দিকে খেয়াল নেই। সে শুধু এখন নেশাতেই ডুবে দেওয়ার নেশায় মেতে আছে। ওরা ভালোবাসার নেশায় মেতে থাকুক। আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।